ওয়েট গাইস, এলিটস কই? এই তো পাইছি। ওকে, সব ঠিকঠাক। হ্যালো গাইস, কি অবস্থা সবার? ও মাই গড, তারও প্রথমে দেখে নি আমাকে দেখা যায় কিনা। আহা, হ্যাঁ ঠিকঠাক আছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। গাইস, আমাদের গতিবিদ্যার 8টা লেকচার হয়ে গেছে এবং আমরা বলতে পারি আমাদের চ্যাপ্টারের যে প্রথম পার্টটা ছিল, মানে প্রাস বাদে বাকি যা যা ছিল সব কিছুই কমপ্লিট। সকল টাইপের ম্যাথ আপনাদের করানো হয়েছে। আই থিঙ্ক অ্যাডমিশন পর্যন্তও আপনাদের আর কোনো কিছু লাগতেছে না। দুই একটা এক্সট্রা ম্যাথ প্র্যাকটিস করা লাগে, সেগুলো আমাদের প্র্যাকটিস শিটে বা বিভিন্ন বইয়ে টয়ে এমনি দেওয়া আছে। সো আপনারা যখন বই প্র্যাকটিস করবেন বা আমাদের প্র্যাকটিস শিটে প্র্যাকটিস করবেন, দেখবেন আরও কিছু ম্যাথ আছে। বাট এগুলোর কনসেপ্ট আলাদা কিছু না। যেই কনসেপ্টগুলো শিখছেন এগুলো দিয়েই ম্যাথ সলভ করতে পারবেন যদি আপনি বুঝে বুঝে পড়ে থাকেন। অ্যান্ড আই থিঙ্ক আপনারা অবশ্যই বুঝে বুঝেই পড়ছেন। ওকে, সো আজকের ক্লাসে আমরা প্রাস শুরু করতে যাচ্ছি। প্রাসের যে বেসিক আলোচনা, লাইক প্রাস কি, কিভাবে প্রাসের মোশন অ্যানালাইসিস করা লাগে, সেটা নিয়ে আমরা প্রথমে পড়াশোনা করব। দেন কয়েক টাইপের প্রাস হয়, আমরা মোটামুটি 4 টাইপের প্রাস নিয়ে পড়াশোনা করব। ক্ষেত্র বিশেষে আরও একটা এক্সট্রা টাইপ নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। এগুলো করলেই আমাদের চ্যাপ্টার কমপ্লিট। ওকে, সো আর 3টা লেকচার লাগবে, মানে আজকের ক্লাস, এরপর আর 2টা ক্লাস। যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাই দেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, কি অবস্থা বাচ্চারা? ও মাই গড, কই ভাই আপনি? এই যে এখানে এখানে বা এক্সাম চলতেছে, এখন এই ক্লাসগুলা কিভাবে ব্যাকআপ দিব? এক্সাম চলাকালীন যদি লাইভ ক্লাস করতে না পারো, সেক্ষেত্রে এক্সাম শেষে হচ্ছে ক্লাসগুলো রেকর্ডেড করতে হবে। মানে তোমার যখন যেমনি সুযোগ হবে। কারণ ধরো আমি তোমাকে বলে দিলাম যে তুমি ফিজিক্স সপ্তাহে 4 দিন পড়ো বা 5 দিন পড়ো, তোমার রুটিনের সাথে তো এটা ম্যাচ নাও করতে পারে। তুমি তো অন্যান্য সাবজেক্টের জন্যও সময় রাইখা থাকতে পারো, তাই না? সো সেক্ষেত্রে নিজের রুটিন নিজে বানানো হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বাট এটা মাথায় রাখতে হবে, তুমি যদি লাইভ ক্লাস করতে না পারো, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব রেকর্ডেড ক্লাসগুলো করে সিলেবাস কভার করে ফেলতে হবে, বেশি লেট করা যাবে না। ওকে, গুড। দাদা কালকে আইসিটি এক্সাম, দোয়া করে দেন একটু, ভালো হবে পরীক্ষা, ভালো হবে, কোনো চিন্তা নাই। ওকে, ওয়াও জার্সি, নজর দিলাম। ঠিক আছে, আদাব দাদা আদাব। ভাই আপনি অ্যাডমিশন কোর্স আনেন না কেন? এতদিন তো আমি একা একা পড়াইতাম, শুধুমাত্র ফিজিক্স পড়াইতাম। সো শুধু ফিজিক্সের অ্যাডমিশন কোর্সে না আমি আসলে কী বা করবো, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ ছিল হচ্ছে আমার বুয়েট শেষ হলো কয়দিন আগে, 3-4 মাস আগে শেষ হয়েছে মাত্র। সো বুয়েট চলাকালীন অবস্থায় তো আসলে এত সময় পাইতাম না। তখন তো মানে ভার্সিটিতে দৌড়াদৌড়ি ছিল, সপ্তাহে 5 দিন ক্লাস হইতো, 2 দিন পাইতাম মাত্র বন্ধের দিন। তখন আসলে এত কিছু ম্যানেজ করা ইম্পসিবল একটা ব্যাপার ছিল। সামনে হয়তো বা আনার চেষ্টা করব, আমি না থাকলেও যেন বাকিরা আনতে পারে সেই চেষ্টাও করব। দাদা বিয়ে দেখতেছি, দেখ ঠিক আছে, ভাইয়ের বাড়ির পিছনে আর আমার বাড়ির কি, প্রমিত ভাইয়ের বাড়ির পিছনে আর আমার বাড়ি প্রমিত ভাইয়ের বাড়ির সামনে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এগুলো এখন আমরা একটু বাদ দেই। আমার সব কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। সব ক্লিয়ার থাকলে আমরা ক্লাস শুরু করি। পড়ালেখা করা লাগবে, গল্প ক্লাসের মাঝখানে করবো, ঠিক আছে? শুরুতে কোনো গল্প নয়, গল্প হবে মাঝে। চলো গাইস, সব ঠিকঠাক আছে, শুরু করি। কেমন আছেন দাদা? ভালো আছি দাদা। আমাকে টি শার্ট দিবেন না? অবশ্যই দাদা। পজ কি কফি অর্ডার করার কোনো অপশন আছে? না মানে কফি খেতে চাচ্ছিলাম। কি কফি সব দিছি নাকি বেটা যে তুই কফি অর্ডার করবি? ফিজিক্স পড়াচ্ছি, তুই ফিজিক্স রিলেটেড কিছু অর্ডার কর। আপনি বিদেশে যাবেন? আমাকে কে নিবে বিদেশে বলো? যদি নিত তাহলে তো যাইতাম। ক্লিয়ার অল, ঠিক আছে। চলো, সব কিছু ঠিকঠাক আছে, আমরা তাহলে পড়া শুরু করে দিই। একটা লাইট মনে হয় একটু কম জ্বালানো আছে না, লাইটটা একটু জ্বালাই দিই।
হ্যাঁ, এইবার হচ্ছে আই গেস একদম পারফেক্ট। লেটস গো মাই বয়েজ এন্ড গার্লস। আমরা আজকে যেটা শুরু করব পড়া সেটা হচ্ছে প্রাস বা প্রজেক্টাইল মোশন। ওকে, এখানে স্লাইডের মধ্যে আসলে অনেক কিছুই লেখা আছে, আমি আমার মতো করে একটু ব্যাখ্যা করি, তখন দেখবা যে স্লাইডের দিকে তাকাইলে তোমরা এমনি বুঝতেছো। ওকে, প্রথম কথা, আমরা এতদিন ধরে যা পড়ছি তা ছিল হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। কি ছিল? ওয়ান ডাইমেনশনাল মোশন। ওকে, ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন মানে কি? মানে হচ্ছে বস্তুর গতি থাকবে যে কোনো একটা অক্ষ বরাবর বা একটা ডাইমেনশন বরাবর। যেমন ধরো এই টাইপের ম্যাথ আমরা করছি যে একটা গাড়ি সামনের দিকে যাইতেছে, গাড়ি কি কখনো সামনের দিকে যাইতে যাইতে আবার উপরের দিকে যাইতো? না, গাড়ি সামনে গেলে খালি সামনের দিকেই যাইতো। তার মানে আমি যদি এটাকে আমার এক্স অক্ষ চিন্তা করি, কথার কথা আমি ধরলাম এটা এক্স অক্ষ, তাহলে আমার গাড়িটা কি সবসময় এই একটা অক্ষ বরাবরই গতিশীল ছিল না? সব সময় গাড়ির গতি সবসময় কোন বরাবর ছিল? এই অক্ষ বরাবর ছিল। এটাকে আমরা বলতাম ওয়ান ডাইমেনশনাল মোশন। বা ধরো একটা বস্তুকে তুমি কি করছো? উপরের দিকে নিক্ষেপ করেছো। ধরো এই একটা বস্তু আছে, তাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, কি হইতো? বস্তুটা প্রথমে উপরে উঠতো এইভাবে, দেন একটা সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে আবার নিচে নামা শুরু করতো। বাট বস্তুর গতি সব সময় কোন অক্ষ বরাবর থাকতো? সব সময় থাকতো এই উলম্ব অক্ষ বরাবর। ঠিক আছে, এটাকে বলা হয় আনুভূমিক অক্ষ। কি বলা হয়? আনুভূমিক অক্ষ বা হরাইজন্টাল অ্যাক্সিস। আর এইটাকে বলা হয় হচ্ছে উলম্ব অক্ষ বা ভার্টিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, উলম্ব অক্ষ বা কি ভার্টিক্যাল অ্যাক্সিস। সো এতদিন ধরে আমরা যতগুলা কেস অ্যানালাইসিস করছি, আইদার বস্তুর গতি ছিল আনুভূমিক অক্ষ বরাবর অথবা বস্তুর গতি ছিল উলম্ব অক্ষ বরাবর, এবং এই টাইপের গতিকে আমরা বলতাম ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। যখন আমরা প্রাস নিয়ে পড়াশোনা করব, সেখানে গতি বা গতিপথ হয়ে যাবে দ্বিমাত্রিক। যেমন প্রাস কি, তোমরা ছোটবেলায় ওই যে খেলছো না, এটা একটা বল, ধরো তুমি এখানে দাঁড়ায় আসো, তোমার ফ্রেন্ড দাঁড়ায় আসো ওই পাশে, তুমি কি করতে? এই পাশ থেকে বল নিক্ষেপ করতা, তোমার ফ্রেন্ড ক্যাচ ধরতো, তোমার ফ্রেন্ড ওই পাশ থেকে নিক্ষেপ করতো, তুমি আবার ক্যাচ ধরতা। এভাবে একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, তার যে গতি সেটাকেই বলা হয় প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। যেমন একটা বস্তুকে তুমি যদি এইভাবে নিক্ষেপ করো, ধরো তুমি এভাবে নিক্ষেপ করছো, এই হচ্ছে ভূমি, ভূমিতে তুমি বস্তুটা নিয়ে দাঁড়ায় আসো, তাকে তুমি নিক্ষেপ করেছো এইভাবে। কোনভাবে? এই যে এইভাবে, এই বরাবর। কি হবে বলো? বস্তু কি এই বরাবর উইরা যাবে, এমনি করে যাবে? না, বস্তু এভাবে উপরে উঠতে থাকবে না তো। বস্তুর গতিপথটা দেখতে হবে অনেকটা এরকম, এই 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 এই, এবং এই গতিপথটা হয় হচ্ছে পরাবৃত্তাকার বা প্যারাবোলিক। ঠিক আছে, একটা বস্তুকে যখন এভাবে উলম্ব এবং আনুভূমিক অক্ষের মাঝ বরাবর কোনো একটা দিকে তুমি নিক্ষেপ করবা, তার গতিপথটা দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম। এটা একটা প্যারাবোলিক পাথ। ঠিক আছে, কেমন? প্যারাবোলা বা পরাবৃত্ত। ওকে, পরাবৃত্ত বা পরাবৃত্তকার পথও বলতে পারো তুমি। ওকে, এখন এই বস্তুর মোশনটা যদি তুমি একটু অ্যানালাইসিস করো, ধরো তুমি যখন নিক্ষেপ করছো তখন বস্তু ছিল এখানে, তার কিছুক্ষণ পর বস্তু আসছে 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 এখানে, এবং ফাইনালি বস্তু আসছে এখানে। ওকে, আমি বললাম এটা হচ্ছে 1 নাম্বার অবস্থান, এটা হচ্ছে 2 নাম্বার অবস্থান, এটা হচ্ছে 3 নাম্বার অবস্থান। তিনটা অ্যানালাইসিস করলেই হয়ে যাবে। আমাদের কয়টা অক্ষ আছে? 2টা অক্ষ। একটা হচ্ছে আনুভূমিক বরাবর বা এই যে হরাইজন্টাল অ্যাক্সিস, আনুভূমিক অক্ষ। ঠিক আছে, আনুভূমিক অক্ষ। আর একটা কি ভূমির সাথে লম্ব বরাবর, সেটার নাম কি? ভার্টিক্যাল অ্যাক্সিস বা উলম্ব অক্ষ। এইটা হচ্ছে আমাদের উলম্ব অক্ষ। ওকে, একদম সহজ। তাহলে দেখেন, আপনার বস্তু প্রথমে ছিল এইখানে, 1 সেকেন্ড পর ধরেন বস্তুটা এই জায়গায় আসছে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি বস্তুটা কি আনুভূমিক অক্ষ বরাবর সরছে নাকি উলম্ব অক্ষ বরাবর সরছে, তোমার অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে বোথ। বস্তুটার আনুভূমিক অক্ষ বরাবরও গতি আছে, উলম্ব অক্ষ বরাবরও গতি আছে। যেমন বস্তু প্রথমে ছিল এখানে, আসছে এখানে, সে কি আনুভূমিক বরাবর আগাইছে না? আগাইছে তো। সে কি উলম্ব বরাবর উপরে উঠছে না? উঠছে তো। তাহলে বস্তুর গতি কয় অক্ষ বরাবর? 2 অক্ষ বরাবর। সে আনুভূমিক বরাবরও আগাচ্ছে, আবার উলম্ব বরাবরও উঠতেছে।
বস্তু যখন 2 নাম্বার পজিশন থেকে 3 নাম্বার পজিশনে যাবে তখন তার গতি কয় অক্ষ বরাবর? সেম ভাই, 2 অক্ষ বরাবর। সে আনুভূমিক বরাবরও আগাইছে, উলম্ব বরাবরও কি হইছে, উপরের দিকে উঠছে। ওকে, সো এই টাইপের বস্তু, সরি ঠান্ডা লেগে জীবনটা বেদনা হয়ে গেছে। যাই হোক, যখন এভাবে আপনি একটা বস্তুকে নিক্ষেপ করবেন, না আনুভূমিক অক্ষ বরাবর না উলম্ব অক্ষ বরাবর, দুইটার মাঝামাঝি কোনো একটা ডিরেকশন বরাবর, তখন তার মোশন হয়ে যাবে 2D মোশন। সে যখন গতিশীল হবে তার গতি আনুভূমিক অক্ষ বরাবরও থাকবে, তার গতি উলম্ব অক্ষ বরাবরও থাকবে। যেহেতু বস্তুর গতি দুইটা অক্ষ বরাবর থাকতেছে, এর জন্য এই টাইপের মোশনকে কি বলা হয়? 2 ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, মোশন, বা এটাকে প্লেন মোশনও বলে, ঠিক আছে, বা প্ল্যানার মোশনও বলে অনেক ক্ষেত্রে। কি বলা হয়? প্ল্যানার মোশন। ওকে, প্ল্যানার মোশন মানে কি? মানে হচ্ছে তলীয় গতি। তল কাকে বলে বলো তো? যার দুইটা অক্ষ আছে। যেমন ধরো এই যে এইটা হচ্ছে একটা তল, এখানে অক্ষ কয়টা? দুইটা। এটা হচ্ছে একটা অক্ষ, এটা হচ্ছে আর একটা অক্ষ। এর জন্য এই 2D মোশনকে অনেক সময় প্ল্যানার মোশনও বলা হয়। বাট প্রাসের মিনিং কিন্তু আসলে এটা না, জানো? প্রজেক্টাইল মোশনের মিনিং হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। ওকে, তোমাকে যদি বলা হয় যে প্রজেক্টাইল মোশন যেটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি, বা প্রাস, এটার মিনিং আসলে কি? এইটার মিনিং হচ্ছে লেখো তো একটু, যদিও আসবে না পরীক্ষায়, বাট স্টিল মনের খাতিরে বা মনের শান্তির খাতিরে একটু লেখো। প্রজেক্টাইল মোশন মানে হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। ওকে, মানে যেখানে গতিটা গ্র্যাভিটির জন্য পরিবর্তন হবে বা গতিতে গ্র্যাভিটির ইনফ্লুয়েন্স আছে। ওকে, তাহলে ভাইয়া এই যে এইটাও তো একটা প্রজেক্টাইল মোশন। ইয়েস, এইটাও একটা প্রজেক্টাইল মোশন, বাট তোমার বইয়ের মধ্যে হচ্ছে এটা উল্লেখ করা নাই। তোমার বইয়ে প্রজেক্টাইল মোশন বলতে বোঝানো হয়েছে 2D মোশনকে, বাট 2D মোশন মানেই যে প্রজেক্টাইল মোশন এরকম না। প্রজেক্টাইল মোশন 3Dও হইতে পারে ক্ষেত্র বিশেষে। সো সহজ কথা, প্রজেক্টাইল মোশন মানে হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি, যেখানে গ্র্যাভিটির জন্য মোশনে চেঞ্জ আসবে, সেটাকে আমরা প্রজেক্টাইল মোশন বলি। ওকে, বাট আমাদের বইয়ে শুধুমাত্র 2D মোশন নিয়ে আলোচনা করা আছে। সো আমরা শুধুমাত্র 2D মোশন নিয়েই পড়াশোনা করব। সো আমাদের মাথায় রাখা লাগবে, একটা বস্তুকে যদি আমি আনুভূমিক তল বরাবর নিক্ষেপ করি, এইভাবে নিক্ষেপ করি, সে আনুভূমিক বরাবরই যাবে। যদি একদম উলম্ব অক্ষ বরাবর নিক্ষেপ করি, সে উলম্ব বরাবরই যাবে। বাট যদি আনুভূমিক এবং উলম্বের মাঝামাঝি কোনো একটা ডিরেকশনে নিক্ষেপ করি, তাহলে তার গতিপথটা হবে এরকম প্যারাবোলিক বা পরাবৃত্তাকার, এবং এইটাকেই আমরা বলতেছি প্রাস। যখন একটা প্রাস গতিশীল হবে তখন কিন্তু তার গতি দুইটা অক্ষ বরাবর, একটা হচ্ছে আনুভূমিক অক্ষ বরাবর আর একটা হচ্ছে উলম্ব অক্ষ বরাবর। সো এতক্ষণ ধরে আমরা বা এতদিন ধরে আমরা যে গতি বা মোশন অ্যানালাইসিস করছি, আমরা কিন্তু একটা অক্ষ বরাবর অ্যানালাইসিস করতাম, এবং যে সূত্রগুলা শিখছি সেগুলো আমরা অ্যাপ্লাই করতাম শুধুমাত্র একটা সার্টেন অ্যাক্সিস বরাবর। এখনো আমরা সেম সূত্রগুলাই অ্যাপ্লাই করব, বাট সেটা অ্যাপ্লাই করা লাগবে দুইবার। একবার হচ্ছে আনুভূমিক অক্ষ বরাবর অ্যাপ্লাই করা লাগবে, আর একবার হচ্ছে উলম্ব অক্ষ বরাবর অ্যাপ্লাই করা লাগবে। ঠিক আছে, একদম সহজ। তাহলে চলেন আমরা আরেকটু পড়াশোনা করি এটা নিয়ে। দেখো, ধরো এই হচ্ছে আমাদের প্রাস, প্রথমে ভূমি আঁকো। এই হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাস যাকে আমরা নিক্ষেপ করব। ওকে, এখান থেকে আমরা ওকে নিক্ষেপ করব। তাহলে চলেন কি হবে, যেহেতু আমরা মাঝামাঝি একটা ডিরেকশন বরাবর নিক্ষেপ করছি, ধরো এইভাবে নিক্ষেপ করছি, সো ওর গতিপথটা কিরকম হবে? এই যে পরাবৃত্তাকার এরকম হবে। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখা যাবে ও হচ্ছে প্রথমে এইভাবে উপরে উঠতেছে, ওকে, এইভাবে উপরে উঠতেছে, এইভাবে, দেন আবার নিচে নামা শুরু করছে। এখন তোমার মনে প্রথম যে প্রশ্নটা আসতে পারে যে ভাইয়া ও নিচে নামতেছে কেন? কারণ গ্র্যাভিটি। দেখো, আমাদের এই বস্তু যখন এভাবে গতিশীল হবে তখন কি ওর উপর গ্র্যাভিটি কাজ করবে না? অলওয়েজ ভাই, গ্র্যাভিটি তো ওকে সবসময় নিচের দিকে টানতেছে, এবং গ্র্যাভিটি ওকে নিচের দিকে টানতে টানতে ওর ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর যে বেগটা আছে সেটাকে কমাইতে থাকবে। ভাইয়া বুঝি নাই। দেখো, যখন তুমি একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করছো ভি বেগে, ধরো তুমি তাকে নিক্ষেপ করছো আনুভূমিকের সাথে থিটা কোণে, ঠিক আছে, এই হচ্ছে এইভাবে তুমি নিক্ষেপ করছো, এটা হচ্ছে আনুভূমিক, এটা হচ্ছে উলম্ব।
ঠিক আছে? তুমি বললা যে ভাইয়া আমি বস্তুকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি করে নিক্ষেপ করছি। আমি বললাম ওকে। তোমাকে যদি প্রশ্ন করা হয় এই যে বস্তুর বেগটা এইটাকে দুইটা উপাংশে ভাগ করো, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। বলো তো আনুভূমিক বরাবর বেগের উপাংশ কত হবে? যার সাথে অ্যাঙ্গেল থাকে সেই বরাবর হচ্ছে কস, তার মানে আনুভূমিক বরাবর বেগের উপাংশ হবে ভি কস 30। ওকে ভাইয়া উলম্ব বরাবর বেগের উপাংশ কত হবে? যেই বরাবর কস তার লম্ব বরাবর হচ্ছে সাইন, তার মানে উলম্ব বরাবর বেগের উপাংশ হবে ভি সাইন 30। ওকে এখন তুমি যদি একটু খেয়াল করো এই যে গ্র্যাভিটি ওকে কি করতেছে, সব সময় নিচের দিকে টানতেছে তাই না? গ্র্যাভিটি জিনিসটা কি? অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তাহলে একটা বস্তুর বেগ আছে উপরের দিকে, ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, তার বেগ কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? কি মনে হয় তোমার কাছে? অবশ্যই হ্রাস পাবে ভাই। ত্বরণ যখন বেগের দিকে কাজ করে তখন সে বেগকে বৃদ্ধি করে, আর ত্বরণ যখন বেগের বিপরীতে কাজ করে তখন সে বেগকে কি করে? হ্রাস করে। সো তুমি যখন প্রথমে বস্তুটাকে নিক্ষেপ করছো, উলম্ব বরাবর বস্তুর বেগ কোন দিকে? এই দিকে। গ্র্যাভিটি কি করতেছে? তাকে উল্টা দিকে টানতেছে, তার মানে অ্যাক্সিলারেশন হচ্ছে বিপরীতে। এর জন্য প্রথমে যখন বস্তুটা উপরে উঠবে তখন বস্তুর বেগ হচ্ছে হ্রাস পাবে, ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর বেগ হ্রাস পাবে। ঠিক আছে, উলম্ব বরাবর বেগ হ্রাস পাবে। ঠিক আছে, কখন? উপরে ওঠার সময়। একটা সময় উঠতে উঠতে দেখা যাবে যে উলম্ব বরাবর যে বেগটা সেটা হয়ে গেছে 0, মানে প্রথমে ধরো ছিল 5, তারপর হচ্ছে 4, তারপর 3, তারপর 2, তারপর 1। যখন সে সর্বোচ্চ উচ্চতায় চলে যাবে তখন তার উলম্ব বরাবর আর কোনো বেগই নাই। এরপর কি হবে? বস্তু থাইমা যাবে না, গ্র্যাভিটি তো এখনো আছে, গ্র্যাভিটি বস্তুকে নিচের দিকে টানতেই থাকবে। তার মানে বেগ 0 হওয়ার পরেও গ্র্যাভিটির জন্য বস্তুর মধ্যে ভেলোসিটি আসা শুরু করবে নিচের দিকে। এর জন্যই বস্তুটা আবার নিচে নামা শুরু করবে। সো উপরে ওঠার সময় ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর যে বেগটা সেইটা কাজ করে হচ্ছে উপরের দিকে। ওকে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে উলম্ব বরাবর বেগটা হয়ে যায় 0। তারপর গ্র্যাভিটির প্রভাবে বস্তু নিচে নামা শুরু করে এবং উলম্ব বরাবর বেগটা কাজ করা শুরু করে দেয় নিচের দিকে। এইবার দেখো নিচে নামতেছো যখন তুমি, তখন উলম্ব বরাবর বেগও নিচের দিকে, গ্র্যাভিটিও কি নিচের দিকে। তার মানে এইবার যে ত্বরণটা সে কি বেগের দিকে কাজ করতেছে না, এর জন্য হচ্ছে বেগটা এবার বৃদ্ধি পাবে। তার মানে একটা বস্তুকে তুমি যখন নিক্ষেপ করবে এইভাবে, প্রথমে তার উলম্ব বরাবর বেগটা কমতে থাকবে, কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে হয়ে যাবে 0। দেন গ্র্যাভিটির প্রভাবে সে আবার নিচে নামা শুরু করবে এবং নিচে নামার সময় তার উলম্ব বরাবর বেগ নিচের দিকে বৃদ্ধি পাইতে থাকবে। কেন? গ্র্যাভিটির জন্য। তার মানে এই যে বস্তুটা গতিশীল হইল, এই মোশনটা কার দ্বারা প্রভাবিত? গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত। এর জন্য এই মোশনটাকে বলা হয় হচ্ছে প্রজেক্টাইল মোশন বা মোশন আন্ডার গ্র্যাভিটি। ওকে, তার মানে এই মোশনটা কার দ্বারা প্রভাবিত? দুঃখিত, এই মোশনটা দেখো, এই মোশনটা গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত। ঠিক আছে, দ্বারা কি প্রভাবিত। এর জন্য এই মোশনটাকে আমরা কি বলবো? এর জন্য এই মোশনটাকে আমরা বলবো হচ্ছে প্রজেক্টাইল মোশন বা মোশন আন্ডার গ্র্যাভিটি। বুঝতে পারছো? একদম সহজ জিনিস। ওকে, এখন এই মোশন অ্যানালাইসিস করার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে উপাংশে ভাগ করো, ভাগ করে দুইটা অক্ষের জন্য দুইবার অ্যানালাইসিস করো। আর একটা হচ্ছে ডিরেক্ট ভেক্টর দিয়ে অ্যানালাইসিস। ভেক্টর দিয়ে অ্যানালাইসিসটা অনেকের কাছে কঠিন লাগে, বাট এই যে উপাংশে ভাগ করা যেটা, এটা খুবই সহজ। ঠিক আছে, এবং দেখবা তোমাদের ম্যাক্সিমাম বই টই বা গাইড টাইড যা আছে সব জায়গায় আসলে এভাবে উপাংশে ভাগ করেই করে। সো আমরাও বইয়ের মতোই আগাবো, উপাংশে ভাগ করেই আগাবো। আর ভেক্টরের যেটা ওইটা না শিখলেও চলবে, তোমরা চাইলে আমি শিখাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু মোশন অ্যানালাইসিস শুরু করি। আসো, এতক্ষণ ধরে তো জাস্ট বুঝলাম যে প্রাস জিনিসটা কি, কেন এটার নাম হয়েছে প্রাস বা প্রজেক্টাইল মোশন। এখন হচ্ছে এটা অ্যানালাইসিস করা লাগবে। এবং আবারও বলতেছি, এতদিন ধরে আমরা যে গতি পড়ছি বা গতিবিদ্যা পড়ছি, সেখানে আমাদের অ্যানালাইসিস চালানো লাগছে, সূত্র অ্যাপ্লাই করা লাগছে একটা অক্ষ বরাবর। বাট এইবার কিন্তু গতি দুইটা অক্ষে আছে। সো আমাদের সূত্রগুলা সেম, বাট সেম সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে দুইটা অক্ষ বরাবর। ঠিক আছে, গুড। তাহলে দেখেন, এই হচ্ছে আমাদের ভূমি,
ওকে, একদম আগের মতো। এখান থেকে আমরা বস্তুকে নিক্ষেপ করছি, কোন দিকে নিক্ষেপ করছি বলো তো? বস্তুকে নিক্ষেপ করছি হচ্ছে এই দিকে। কত বেগে? ভি বেগে। ওকে, তুমি এটাকে অনেক ক্ষেত্রে ভি নট দিয়েও প্রকাশ করে, চাইলে এটাকে ভি নট লিখতে পারো। ওকে, ভি নটটাকে বলা হয় হচ্ছে নিক্ষেপণ বেগ। ওকে, আচ্ছা, এখন ধরো তুমি যে নিক্ষেপ করছো হচ্ছে আনুভূমিকের সাথে থিটা নট কোণে। থিটা নটকে বলা হয় নিক্ষেপণ কোণ। ওকে, তাহলে ভি নটটা কি? ভি নট হচ্ছে নিক্ষেপণ বেগ। দেখবে যে সব বাংলা শব্দ প্রশ্নের মধ্যে লেখা থাকবে যে একটা প্রাসের নিক্ষেপণ বেগ হচ্ছে এত, ধরো 20 মিটার পার সেকেন্ড। তার মানে কি? তুমি প্রাসটাকে নিক্ষেপ করছো 20 মিটার পার সেকেন্ড বেগে, এবং তোমাকে বলে গেছে নিক্ষেপণ কোণ হচ্ছে 45 ডিগ্রি বা 30 ডিগ্রি। এটার মানে কি? তুমি যে নিক্ষেপ করছো, এই যে বেগটা, ওর যে আদি বেগটা, যেই বেগে তুমি নিক্ষেপ করলা, সেই বেগটা কাজ করতেছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, কোশ্চেনে যেটা উল্লেখ থাকবে। ওকে, তাহলে থিটা নটটাকে কি বলা হয়? থিটা নটকে বলা হয় হচ্ছে নিক্ষেপণ কোণ। ওকে, আর ভি নটকে বলা হয় হচ্ছে নিক্ষেপণ বেগ। তার মানে তুমি যত বেগে প্রাসকে নিক্ষেপ করবা সেটা হচ্ছে ভি নট, এবং আনুভূমিকের সাথে যত কোণে নিক্ষেপ করবা সেটা হচ্ছে থিটা নট। ওকে, গুড। এখন প্রাসটাকে যখন নিক্ষেপ করবা তার গতিপথ কেমন হবে? চলো আমরা কিছুটা আঁকি, পুরোটা আমাদের লাগবে না। ধরো এরকম কিছু একটা হবে, প্যারাবোলার একটা অংশ আমরা আঁকছি, ওই পাশে আরো আছে। ঠিক আছে, গুড। এখন এই আদি বেগ যেটা বা নিক্ষেপণ বেগ যেটা, এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি না বলতো? এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর এই বেগের একটা উপাংশ আছে, সেটা কত? সেইটা হচ্ছে ভি নট এক্স। এটার মান হবে ভি নট কস থিটা নট। ঠিক আছে, অথবা আরো সহজ করে দেই। হ্যাঁ, তোমাদের বইয়ে হচ্ছে ভি নট লেখা আছে, বাট আমি পার্সোনালি ভি নট লিখতে পছন্দ করি না। তোমরা চাইলে এটাকে ইউ দিয়েও প্রকাশ করতে পারো। ঠিক আছে, আমি ইউ দিয়ে প্রকাশ করি, তাহলে বারবার এই নট টট লেখা লাগে না। ঠিক আছে, ডোন্ট মাইন্ড, আমি এটাকে ইউ দিয়ে প্রকাশ করতেছি, তুমি ভি নট দিয়ে প্রকাশ করলেও কোনো সমস্যা নাই, আলটিমেটলি প্রকাশিত করা লাগবে। তাহলে আনুভূমিক বরাবর এই আদি বেগের উপাংশ হবে ইউ কস থিটা নট। ওকে, উলম্ব বরাবর এটার উপাংশ কত হবে? উলম্ব বরাবর এটার উপাংশ হবে ইউ ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ সাইন থিটা নট। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস লিখি, একটা হচ্ছে আনুভূমিক। ওকে, আনুভূমিক অক্ষ। আচ্ছা, আর একটা কি? আর একটা হচ্ছে উলম্ব অক্ষ। ওকে, গুড, ফাইন। বলো আনুভূমিক অক্ষ বরাবর আদি বেগ কত বা নিক্ষেপণ বেগ কত? আনুভূমিক অক্ষ বরাবর নিক্ষেপণ বেগ হচ্ছে ইউ কস থিটা নট। ওকে, ভাইয়া উলম্ব বরাবর নিক্ষেপণ বেগ কত? উলম্ব বরাবর নিক্ষেপণ বেগ হচ্ছে ইউ সাইন থিটা নট। সহজ। ওকে, ফাইন। এখন এই যে আমাদের প্রাসটা গতিশীল হবে, কেমনে যেন গতিশীল হবে? একটু আগে পড়ে আসলাম, প্রজেক্টাইল মানে কি? মোশন আন্ডার গ্র্যাভিটি। তার মানে এখানে বস্তুর উপর একটাই ত্বরণ থাকবে, সেটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি ছাড়া অন্য কোনো ত্বরণ এখানে নাই। তুমি বলতে পারো যে ভাইয়া বাতাস, বাতাসের বাধাও তো আছে। ইয়েস আছে, বাট সেটাকে আমরা কনসিডার করি না। তুমি যদি এই সিনারিওতে বাতাসের বাধা নিয়ে আসো, তাহলে তোমার বইয়ে যত সূত্র আছে কোনো সূত্র আর এখানে কাটবে না, সূত্র সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সো মাথায় রাখা লাগবে, আমরা যখন এই কেসগুলো অ্যানালাইসিস করতেছি, এখানে কিন্তু বাতাসের বাধাকে কমপ্লিটলি ইগনোর করে অ্যানালাইসিস করা হইতেছে। ওকে, তার মানে প্রজেক্টাইলের ক্ষেত্রে ত্বরণ শুধুমাত্র একটাই, সেটা কি? গ্র্যাভিটি। বলো তো গ্র্যাভিটি কোন বরাবর কাজ করে? উলম্ব বরাবর নিচের দিকে, তাই তো? তার মানে আমাদের একটাই ত্বরণ, সেটা কাজ করতেছে কোন দিকে? উলম্ব বরাবর নিচের দিকে। ওকে, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি আনুভূমিক বরাবর ত্বরণের মান কত? দেখো তোমার ত্বরণ আছে হচ্ছে উলম্ব ডিরেকশন বরাবর, আনুভূমিক বরাবর এই ত্বরণের উপাংশ কত হবে? আনুভূমিক বরাবর এই ত্বরণের উপাংশ হবে a cos 90। কেন ভাইয়া? উলম্বের সাথে আনুভূমিকের অ্যাঙ্গেল কত রে? 90 ডিগ্রি। তাহলে একটা ভেক্টর আছে, তার সাথে 90 ডিগ্রি কোণে ওই ভেক্টরের উপাংশ কত হয়? ওই ভেক্টর মাল্টিপ্লাইড বাই cos 90 মানে হচ্ছে 0। কোনো ভেক্টরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কখনোই কোনো উপাংশ থাকে না। সো ত্বরণ যদি উলম্ব বরাবর কাজ করে, আনুভূমিক বরাবর তার উপাংশ থাকার কোনো সুযোগই নাই। সো আমাদের এখানে যে ত্বরণটা গ্র্যাভিটি, সে কাজ করতেছে কোন বরাবর? উলম্ব বরাবর। তাহলে আনুভূমিক বরাবর সেই ত্বরণের উপাংশ কত হবে? a cos 90 বা 0।
ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আনুভূমিক অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে 0। ওকে ভাইয়া, উলম্ব অক্ষ বরাবর ত্বরণ কত? দেখো তো আমাদের এই যে ত্বরণ গ্র্যাভিটি, এটা পুরোটাই কি উলম্ব অক্ষ বরাবর কাজ করতেছে না? পুরোটাই কাজ করতেছে উলম্ব অক্ষ বরাবর। তার মানে উলম্ব অক্ষ বরাবর ত্বরণ হবে ay ইজ ইকুয়ালস টু গ্র্যাভিটির সমান। ডিরেকশন কোন দিকে? সব সময় নিচের দিকে, কারণ গ্র্যাভিটি অলওয়েজ নিচের দিকেই কাজ করে। বুঝছো? গুড। এখন ভাইয়া আমাদের আনুভূমিক অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। যদি বস্তুর গতিতে কোনো ত্বরণ না থাকে তাহলে বস্তুর গতি বা বেগ কেমন হয়? সমবেগ হয় ভাই। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার। ত্বরণের মান 0 মানে কি? বেগের কোনো পরিবর্তনই হইতেছে না। তাহলে বেগটা কেমন বেগ? সমবেগ। তার মানে মাথায় রাখা লাগবে প্রাসের আনুভূমিক অক্ষ বরাবর যে বেগ সেটা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ। তার মানে এই বেগের মান কখনোই চেঞ্জ হয় না, বেগের মান চেঞ্জ হবে না। বুঝছো? সবসময় সেম থাকবে। যদি নিক্ষেপ করার সময় আনুভূমিক বরাবর বেগের মান হয় 20, তাহলে এখানে পৌঁছানোর পর আনুভূমিক বরাবর বেগ কত হবে? 20ই হবে ভাই। আনুভূমিক বরাবর বেগে কোনো চেঞ্জই নাই, কারণ আনুভূমিক বরাবর কোনো ত্বরণ বা অ্যাক্সিলারেশন নাই। ঠিক আছে, গুড। এখন উলম্ব বরাবর বেগ কি কনস্ট্যান্ট? না। কেন না? কারণ উলম্ব বরাবর তো ত্বরণ আছে। যেহেতু ত্বরণ আছে তার মানে উলম্ব বরাবর বেগ কিন্তু কনস্ট্যান্ট হওয়ার কোনো সুযোগ নাই, যেটা একটু আগেও বুঝাইতেছিলাম। উলম্ব বরাবর বেগ প্রথমে বৃদ্ধি পাবে। কি হবে? প্রথমে বৃদ্ধি পাবে বলতেছি, প্রথমে হচ্ছে হ্রাস পাবে। হ্রাস পাইতে পাইতে যখন আমাদের বস্তু সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছাবে তখন উলম্ব বরাবর তার বেগ হয়ে যাবে হচ্ছে 0। তারপর বস্তুটা গ্র্যাজুয়ালি নিচে নামা শুরু করবে এবং যত নিচে নামতে থাকবে তার উলম্ব বরাবর বেগ নিচের দিকে বৃদ্ধি পাইতে থাকবে। ঠিক আছে, তাহলে ব্যাপার যেটা হয় উলম্ব বরাবর মোশনের ক্ষেত্রে আমাদের বস্তুর বেগ প্রথমে হচ্ছে, দেখো উপরে ওঠার সময় আমাদের বেগ কোন দিকে বলো? বেগ হচ্ছে উপরের দিকে, ত্বরণ কোন দিকে? নিচের দিকে, তাই না? যখন আমার বস্তু উপরে উঠতেছে তার উলম্ব বরাবর বেগ কোন দিকে? উপরের দিকে, তার জন্যই তো সে উপরে উঠতেছে। উলম্ব বরাবর বেগ যদি নিচের দিকে হইতো তাহলে তো সে নিচে নামতো, কারণ সহজ কথা, বস্তুর বেগ যেদিকে বস্তু যাবেও সেদিকে। উলম্ব বরাবর বেগ যদি উপরের দিকে হয় তাহলে বস্তু উলম্ব বরাবর উপরে উঠবে। উলম্ব বরাবর বেগ যদি নিচের দিকে হয় বস্তু তখন নিচে নামবে। শুরুতে কি বস্তু নিচে নামতেছে নাকি? না, শুরুতে তো বস্তু উপরে উঠতেছে। তো যখন বস্তু উপরে উঠতেছে তখন তার উলম্ব বরাবর বেগটা কোন দিকে? উপরের দিকে। কিন্তু ত্বরণটা কোন দিকে? ত্বরণ হচ্ছে নিচের দিকে। তার মানে এই ত্বরণ কি আসলে ত্বরণ? না, এইটা হচ্ছে মন্দন। বেগের বিপরীতে যখন ত্বরণ কাজ করে সে কিন্তু বেগের মান বৃদ্ধি করে না, সে বেগের মান হ্রাস করে দেয়। তার মানে প্রথমে কি হবে? প্রথমে বেগটা হ্রাস পাইতে থাকবে। ঠিক আছে, প্রথমে বেগ হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, পেতে থাকবে। যখন আমাদের বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে বা একদম ম্যাক্সিমাম হাইটে পৌঁছায় যাবে, লেখো সর্বোচ্চ উচ্চতায়, তখন উলম্ব বরাবর বেগ কত হয়ে যাবে? উলম্ব বরাবর বেগ হয়ে যাবে 0। ঠিক আছে, তখন উলম্ব বরাবর কোনো বেগই থাকবে না। তার জন্যই তো এটা ম্যাক্সিমাম হাইট। যদি উলম্ব বরাবর বেগ এখনো অবশিষ্ট থাকতো তাহলে তো বস্তু আরো উপরে উঠতো। ঠিক আছে, গুড। সর্বোচ্চ উচ্চতায় গেল, এখন কি সে এইভাবে ভাইসা থাকবে? না, গ্র্যাভিটি তো এখনো ওকে নিচের দিকে টানতেছে। সো গ্র্যাভিটির প্রভাবে বস্তু এখন নিচে নামা শুরু করবে। তাহলে নিচে নামার সময় কি হবে? লেখো নিচে নামার সময়। ঠিক আছে, কি? নিচে নামার সময় কি হবে বলেন? নিচে নামার সময় বস্তুর বেগ কোন দিকে? ভাইয়া উপরের দিকে। বস্তুর বেগ যদি উপরের দিকে হইতো বস্তু কি নিচে নামতো নাকি রে? বস্তু তো উপরেই যাইতো। বস্তু নিচে নামতেছে মানে কি? এখন ওর উলম্ব বরাবর বেগটা নিচের দিকে। তার মানে এখন বস্তুর উলম্ব বরাবর বেগ নিচের দিকে। ত্বরণ কোন দিকে? ত্বরণ তো উলম্ব বরাবর সব সময় নিচের দিকে। তাহলে ত্বরণও যেদিকে বেগও সেই দিকে। এবার কি বেগ হ্রাস পাবে? না, এইবার হচ্ছে বেগ বৃদ্ধি পাবে। সো নিচে নামার সময় দেখা যাবে প্রাসের উলম্ব বরাবর যে বেগটা সেটা নিচের দিকে বৃদ্ধি পাইতে থাকে। ঠিক আছে, তার মানে উলম্ব বরাবর বেগ নিচের দিকে বৃদ্ধি পাবে। উলম্ব বরাবর বেগ কি হবে? নিচের দিকে বৃদ্ধি পাবে। ওকে, বৃদ্ধি বৃদ্ধি পাবে।
ওকে, ঠিক আছে আই গেস। ওকে, একদম সহজ। তাহলে যদি একটা ছবি আঁকি, আসেন একটা ছবি আঁকা যাক। এটা লিখছেন তো নাকি? না লিখলে তুলে ফেলেন, একদম সহজ হয়েছে তুলা। চলো একটা ছবি আঁকা, একটা ছবি আঁকলে আর একটু ক্লিয়ার হবে। এভাবে একটা দাগ দাও তো, এইভাবে দিছো। এখান থেকে একটা ব্রাশকে নিক্ষেপ করো। কই থেকে? এখান থেকে। কেমনে নিক্ষেপ করব ভাইয়া? এই যে এই দিক বরাবর নিক্ষেপ করব, ঠিক আছে? কত বেগে? ইউ বেগে। ভাইয়া কত কোণে? থিটা নট কোণে করছি নিক্ষেপ। নিক্ষেপ করলে কেমনে যাবে ব্রাশটা? ব্রাশটা যাবে হচ্ছে এইভাবে, গেছে? ওকে, তাহলে ধরো ব্রাশটা 1 সেকেন্ড পর আসছে হচ্ছে এখানে, ওকে, তার একটু পর আসছে হচ্ছে এখানে, তারপর আসছে ম্যাক্সিমাম হাইটে, তার একটু পর এখানে, তার একটু পর এখানে, এবং ফাইনালি ব্রাশটা আসছে এখানে, ঠিক আছে? সো ধরো প্রথমে যখন তুমি ব্রাশটাকে নিক্ষেপ করছো, তার আনুভূমিক বরাবর বেগ কত? তার আনুভূমিক বরাবর বেগ হচ্ছে ইউ কস থিটা নট, এবং আমি ধরলাম তার উলম্ব বরাবর বেগ হচ্ছে 3। কত? 3। ওকে, জাস্ট ধরলাম একটা র্যান্ডম ভ্যালু। কিছুক্ষণ পর যখন সে এখানে আসছে, তার উলম্ব বরাবর বেগ কি 3ই থাকবে? না। বৃদ্ধি পাবে? না, হ্রাস পাবে। যখন ব্রাশ উপরে উঠে তখন তার উলম্ব বরাবর বেগটা প্রথমে হ্রাস পায়। সো দেখা যাবে উলম্ব বরাবর বেগটা কইমা হইছে 2। ভাইয়া আনুভূমিক বরাবর বেগটাও কি হ্রাস পাবে? না, আনুভূমিক বরাবর তো কোনো ত্বরণ নাই। ব্রাশের আনুভূমিক বরাবর বেগ অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে এখানে আসলেও আনুভূমিক বরাবর যে বেগটা সেটার মান থাকবে ইউ কস থিটা নট, ঠিক আছে? দেন ব্রাশটা এখান থেকে এখানে আসবে, উলম্ব বরাবর বেগটা কি সেম থাকবে? না, বৃদ্ধি পাবে? না, ব্রাশ তো উপরে উঠতেছে, তাই না? সো বেগ হচ্ছে প্রথমে হ্রাস পাবে। তার মানে 2 থেকে কমে ধরো হবে হচ্ছে 1। আনুভূমিক বরাবর বেগের কি হবে ভাইয়া? এইটা স্টিল সেম। ব্রাশের আনুভূমিক বরাবর বেগ কখনোই চেঞ্জ হয় না। তার মানে এটার আনুভূমিক বরাবর বেগ এখনো থাকবে ইউ কস থিটা নট, ঠিক আছে? ভাইয়া ব্রাশ এখন আমার ম্যাক্সিমাম হাইটে চলে আসছে, এখন কি হবে? এখন উলম্ব বরাবর বেগ কি 1 থাকবে, নাকি 2 হবে, নাকি 5 হবে, না কি হবে ভাইয়া? ম্যাক্সিমাম হাইটে ব্রাশের উলম্ব বরাবর কোনো বেগই থাকবে না। তার মানে উলম্ব বরাবর বেগ হয়ে যাবে 0। ভাইয়া আনুভূমিক বরাবর বেগের কি হবে? আনুভূমিক বরাবর বেগও কি 0 হয়ে যাবে? না, আনুভূমিক বরাবর বেগ সব সময় সেম ভাই। সো এখানেও আনুভূমিক বরাবর বেগ থাকবে ইউ কস থিটা নট। বুঝছো? তারপর ভাইয়া তারপর কি হবে? এখন যখন তুমি এই পজিশন থেকে ধরো এই পজিশনটায় আসছো, এইবার তোমার উলম্ব বরাবর বেগের ডিরেকশন চেঞ্জ হবে। যখন তুমি উপরে উঠতেছিলা তখন উলম্ব বরাবর বেগ ছিল উপরের দিকে, বাট এখন তুমি কি করতেছো? নিচে নামতেছো। এইবার উলম্ব বরাবর বেগ চলে আসবে হচ্ছে নিচের দিকে। দেখা যাবে এই পয়েন্টে ভি ওয়াই এর মান হইছে হচ্ছে 1, ঠিক আছে? এবং আনুভূমিক বরাবর বেগে তো কোনো পরিবর্তন নাই, ইউ কস থিটা নট। ওকে, তারপর তুমি আরো কিছুটা নিচে নামছো, উলম্ব বরাবর বেগ কি কমে যাবে? না, উপরে ওঠার সময় হচ্ছে কমে, নিচে নামার সময় কি হয়? বৃদ্ধি পায়। সো এখান থেকে এখানে আসলে দেখা যাবে উলম্ব বরাবর বেগ কিছুটা বৃদ্ধি পাইছে, বরঞ্চ 2 হইছে, এবং আনুভূমিক বরাবর বেগটা সেম আছে, ঠিক আছে? আরো কিছুটা নিচে নামবা, উলম্ব বরাবর বেগ আরো কিছুটা বৃদ্ধি পাবে, ধরো 3 হইছে, কিন্তু আনুভূমিক বরাবর বেগের মান কখনোই চেঞ্জ হবে না। বুঝছো? সো এটাকে বলতে পারো তুমি একটা কমপ্লিট ব্রাশের অ্যানালাইসিস, একদমই সহজ জিনিস। এবং তোমার যদি কেউ প্রশ্ন করে এখান থেকে আমি এখানে আসলাম, আমার স্মরণ কতটুকু? স্মরণ হচ্ছে এতটুকু। আনুভূমিক বরাবর স্মরণ কতটুকু? এতটুকু হচ্ছে আনুভূমিক বরাবর স্মরণ। উলম্ব বরাবর স্মরণ কতটুকু? এতটুকু হচ্ছে উলম্ব বরাবর স্মরণ। বুঝছো? একদম সহজ কাজ। পারবো না? ভেরি গুড। এখন এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন মাঝে মধ্যে আসে। যেমন তুমি একটা বস্তুকে যখন একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, ম্যাক্সিমাম হাইটে গেলে কি হয়? তার বেগ হয়ে যায় 0। প্রাসেও এই প্রশ্নটা মাঝে মধ্যে করে, স্পেশালি এমসিকিউতে, যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ কত? আমরা সবাই লিখে দিয়ে আসি 0 0, এবং স্যাররাও কেটে দেয়। কেন? সর্বোচ্চ উচ্চতায় প্রাসের উলম্ব বরাবর বেগ 0, বেগ তো 0 না। আনুভূমিক বরাবর বেগ আছে না? এখনো আছে তো। সো মাথায় রাখা লাগবে সর্বোচ্চ উচ্চতায় উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ হয় 0, প্রাসের বেগ কিন্তু 0 না। ম্যাক্সিমাম হাইটে গেলে প্রাসের উলম্ব বরাবর বেগটা 0 হয়ে যায়, কিন্তু আনুভূমিক বরাবর বেগটা কিন্তু থেকে যায়। সো এটা একটু লিখে নাও, হ্যাঁ? এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, লেখো তো, ফর এমসিকিউ।
কি লিখবা? লেখো ম্যাক্সিমাম হাইটে, ম্যাক্সিমাম হাইটে, আহা ঠিক আছে, ম্যাক্সিমাম হাইটে প্রাসের উলম্ব বরাবর বেগ কত? 0। আনুভূমিক বরাবর বেগ কি 0? না, সেটা কত? ভি কস বা ইউ লেখো, যেহেতু আমরা শুরুতে ইউ দিয়ে প্রকাশ করছিলাম নিক্ষেপণ বেগকে, ইউ কস থিটা নট। ঠিক আছে, একদম সহজ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ কত হবে? উলম্ব বেগ তো নাই, আসেই কি শুধুমাত্র আনুভূমিক বরাবর বেগ, তার মানে ম্যাক্সিমাম হাইটে এইটাই হচ্ছে প্রাসের বেগ, ইউ কস থিটা নট। সহজ। দেখেন এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা? ওকে, এটা হচ্ছে একদম বেসিক প্রাসের আইডিয়া। সবার কি কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা? কোনো কনফিউশন থাকলে এখনো জিজ্ঞাসা করতে পারেন, সামনে তো আমরা আরো কিছু শিখতেছি। ওকে, দেখো গার্ড গাইস, দাদা সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ 0 কেমনে? কই বললাম 0? 0 না তো, উলম্ব বরাবর বেগটা 0। ঠিক আছে, ওকে। দেখো হু, দেখো 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 সবাই বুঝছো কিনা? সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? আমাদের সামনে আগাইতে হবে আবার। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো, হ্যাঁ, যদি কোথাও বুঝতে সমস্যা হয় আস্ক, জিজ্ঞাসা করতে হবে, চুপচাপ বসে থাকলে কিন্তু ক্লিয়ার হবে না কনফিউশন। আয় হায়, ক্লাস শুরু হইলো কখন? হ্যাঁ, আমাদের হচ্ছে ক্লাস সবসময় 9:30টার সময় শুরু হয়, ওই টাইমে চলে আসলেই হবে। ঠিক আছে, বুঝছি। ওকে, বাকিরা জলের মতো পরিষ্কার, সাবাস। ঠিক আছে ভাইয়া, চলেন উগান্ডা যাই। একটা ঢাকা থেকেই বাইরে যেতে পারতেছি না, আবার বলে উগান্ডা যাই। উলম্ব বরাবরই তো বললাম। দেখো, যদি উলম্ব বরাবর বেগ থাকতো তাহলে তো সে আরো উপরে উঠতো, তাই না? মানে উলম্ব বরাবর বেগটা কি করতেছে? প্রাসকে উপর উঠাইতেছে, উপর উঠাইতেছে, উপর উঠাইতেছে। সে যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, তার মানে কি সে তো আর উপর উঠতে পারতেছে না, তার মানে উলম্ব বরাবর বেগটা শেষ হয়ে গেছে। যদি এখনো অবশিষ্ট থাকতো, প্রাস আরো উপরে উঠতো। বুঝছো? তো সর্বোচ্চ উচ্চতায় কখন যাবে? যখন উলম্ব বরাবর বেগটা একদম 0 হয়ে যাবে। ওকে, ইজি, গুড। এখন ধরো আমি তোমাকে এরকম কিছু একটা বললাম, ধরো এই, ঠিক আছে, একটা প্রাসের গতিপথ হচ্ছে এরকম। এখানে ছিল আমাদের প্রাস, সেইভাবে এইভাবে পরাবৃত্তাকার পথে এখানে এসে পৌঁছাইছে। ওকে, আমি তোমাকে বললাম প্রাসটা যখন এখানে আছে তখন তার বেগ কত এবং সরণ কত। দুইটা ইনফরমেশন বের করতেছি তোমাকে। প্রথমত হচ্ছে আমি প্রাসটাকে এখান থেকে নিক্ষেপ করছি, ধরো আমি ইউ বেগে নিক্ষেপ করছি এবং আমার নিক্ষেপণ কোণ হচ্ছে থিটা নট। ওকে, দিয়ে তোমাকে প্রশ্ন করছি প্রাসটা যখন এখান থেকে এখানে আসবে, ধরো 10 সেকেন্ড পর আসছে, কিছু একটা বলা থাকবে আর কি, যখন সে এখানে আসবে তখন তার বেগ কত, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এবং সেকেন্ডটা হচ্ছে তার সরণ কতটুকু। প্রথমে যদি বেগের কথা বলি, সেটা তুমি কেমনে বের করবা? দেখো, এখানে বেগ কি একটা? না, বেগ কয়টা? বেগ হচ্ছে দুইটা। একটা বেগ হচ্ছে আনুভূমিক বরাবর বেগ, যেটাকে আমরা বলতেছি vx। ঠিক আছে, এবং এইটার মান তো আসলে কখনো চেঞ্জই হয় না। এইটার মান নিক্ষেপের সময়ও যা ছিল ওই পয়েন্টে যাওয়ার পরেও তাই থাকবে, মানে হচ্ছে ইউ কস থিটা নট। ওকে, আর একটা হবে কি? আর একটা হবে হচ্ছে উলম্ব বরাবর বেগ। যেহেতু প্রাসটা এখন নিচে নামতেছে, সো উলম্ব বরাবর বেগটা হবে হচ্ছে নিচের দিকে vy, এবং এটা আমরা বের করতে পারবো, সমস্যা নাই, সূত্র দিয়েই পারবো। কিন্তু আমাকে তো vx vy এগুলো বের করতে বলে নাই, আমারে বলছে যখন প্রাসটা এই পয়েন্টে আসবে তখন তার বেগ কত। বাট আমি বের করছি কি, এই পয়েন্টে আসার পরে প্রাসের আনুভূমিক বরাবর বেগ এবং উলম্ব বরাবর বেগ, এই দুইটা ইনফরমেশন থেকে কিভাবে আমরা এই পয়েন্টে প্রাসের বেগটা বের করতে পারবো? খুবই সহজ। দেখো, প্রাসটা যখন আমার এই পয়েন্টে আসছে তখন তার বেগ দুইটা, তাই না? একটা হচ্ছে এই দিকে তার আনুভূমিক বেগ vx, আর একটা হচ্ছে এই দিকে তার উলম্ব বেগ vy। বলতো এই দুইটা বেগের যে লব্ধি, সেটাই কি প্রাসের বেগ না? আমরা একটা ভেক্টরকে যখন বিভাজন করতাম দুইটা লম্ব উপাংশে, তখন আমরা একটা পাইতাম আনুভূমিক বরাবর উপাংশ আর একটা পাইতাম উলম্ব বরাবর উপাংশ। এই দুইটা উপাংশকে যখন আবার যোগ করতাম তখন আমরা কি পাইতাম? মূল ভেক্টরটা পাইতাম। সো তুমি বের করছো হচ্ছে এই পয়েন্টে বেগের দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক বরাবর উপাংশ আর একটা হচ্ছে উলম্ব বরাবর উপাংশ। যখন তুমি এই দুইটা উপাংশকে যোগ করবা
তখন তুমি কি পাবা? এই দুইটা উপাংশ যেই ভেক্টরটার উপাংশ সেই ভেক্টরটাকে পাবা। এই দুইটা কোন ভেক্টরের উপাংশ? এই পয়েন্টে বেগের উপাংশ। তার মানে এই দুটো উপাংশকে যখন আমি ভেক্টর যোগ করব আমি কি পাবো? এই পয়েন্টের বেগ পাবো। বুঝছো? সো কখনো যদি তোমাকে কোনো একটা সার্টেন পয়েন্টে বেগ বের করতে বলে, তোমার ওই পয়েন্টে বেগের আনুভূমিক উপাংশ বের করা লাগবে, ওই পয়েন্টে বেগের উলম্ব উপাংশ বের করা লাগবে, যেমনটা আমি এখানে করছি। এই পয়েন্টে বেগের আনুভূমিক উপাংশ হচ্ছে এইটা, উলম্ব উপাংশ হচ্ছে এইটা। তাহলে এই পয়েন্টে বেগ কত হবে? খুবই সিম্পল, এই দুটো উপাংশকে জাস্ট ভেক্টর যোগ করে দেওয়া লাগবে, তাইলেই আমরা কি পেয়ে যাব? এই পয়েন্টে বেগ পেয়ে যাব। তাহলে এই দুইজনের ভেক্টর যোগফল যাবে কোন দিকে? অবশ্যই মাঝামাঝি কোনো একটা দিকে যাবে, সেইটাই হবে এই পয়েন্টে প্রাসের বেগ। দেখো তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে বেগ কত হবে? বেগ হবে √vx স্কয়ার্ড প্লাস vy স্কয়ার্ড, কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করো, cos 90 এর ভ্যালু হচ্ছে 0, লাস্টের পার্টটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল বেগের মান। একই সাথে বেগের অ্যাঙ্গেল বের করা লাগবে, সেক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেল থিটাটা বের করে ফেলবো কিভাবে? tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে vy, লম্ব বাই ভূমি, আর ভূমি হচ্ছে vx। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু vy বাই vx। তাহলে থিটা হবে হচ্ছে tan ইনভার্স vy বাই vx। তখন আপনি লিখবেন এই পয়েন্টে প্রাসের বেগের মান হচ্ছে এত এবং বেগ কাজ করতেছে আনুভূমিকের সাথে এত কোণে নিচের দিকে। বুঝছো? সো এভাবে হচ্ছে আমাদের বেগ বের করা লাগবে। এগুলাই আসে পরীক্ষায়, যে 10 সেকেন্ড পর প্রাসটার বেগ কত, 6 সেকেন্ড পর প্রাসটার বেগ কত। আপনার দেখা লাগে 6 সেকেন্ড পর প্রাসের বেগের আনুভূমিক উপাংশ কত, উলম্ব উপাংশ কত। দেন দুইটার ভেক্টর যোগফল করে লব্ধির মান বের করা লাগে আর লব্ধির অ্যাঙ্গেল বের করা লাগে। ওইটাই হচ্ছে ওই পয়েন্টে প্রাসের বেগ এবং বেগের অ্যাঙ্গেল। বুঝছো? সহজ। তাহলে আমরা বেগ বের করে ফেললাম। আর একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে সরণ কত। বলো সরণ কেমনে বের করা হয়? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। তাহলে খেয়াল করেন, আমার প্রাস শুরুতে ছিল কোথায়? শুরুতে ছিল হচ্ছে এখানে, গেছে কোথায়? এখানে। তাহলে সরণ কোনটা? এটা হচ্ছে সরণ, তাই না? খুবই সহজ, এটাই তো আমাদের সরণ হবে। তার মানে এইটা হচ্ছে আমাদের প্রাসটার সরণ। সিমিলারলি বেগের মতো আমাদের প্রাসের সরণের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে সরণের আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে সরণের উলম্ব উপাংশ। যেমন প্রাসটা যখন এখান থেকে এখানে আসছে, বলতো সে আনুভূমিক বরাবর কতটুকু আগাইছে? সে আনুভূমিক বরাবর আগাইছে হচ্ছে এতটুকু। ঠিক আছে, এতটুকু সে আগাইছে আনুভূমিক বরাবর, এটাকে আমরা বলবো প্রাসের আনুভূমিক সরণ। সে উলম্ব বরাবর কতটুকু আগাইছে? সে উলম্ব বরাবর আগাইছে বা উপরে উঠছে হচ্ছে এতটুকু, এইটাকে আমরা বলবো প্রাসের উলম্ব সরণ। আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে প্রাসের সরণ। সেই সরণের মান কেমনে বের করবা? ভাই দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে আছে, যার ভূমি তুমি জানো, লম্ব তুমি জানো, তোমার কি লাগবে? অতিভুজ। সো আলটিমেট সরণ হবে √sx স্কয়ার্ড প্লাস sy স্কয়ার্ড। ঠিক আছে, এগুলো মুখস্থ করার কিছু নাই, ম্যাথ যখন আমরা শুরু করব দেখবে এগুলোই আমাদের ইমপ্লিমেন্ট করা লাগতেছে। খুবই সহজ জিনিস। সো কোনো একটা পয়েন্টে আমাদের যদি প্রাসের সরণ বের করতে বলে, আমাদের দেখা লাগবে ওই পয়েন্টে আসার জন্য প্রাসের আনুভূমিক বরাবর সরণ হয়েছে কতটুকু, যেটা বের করার নিয়ম আছে খুবই সহজ, এবং উলম্ব বরাবর সরণ হয়েছে কতটুকু। এই দুইটা সরণ বের করে ফেললেই আমরা প্রাসের টোটাল সরণটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, একদম সহজ। তাহলে আই থিঙ্ক মোটামুটি আমরা বুঝে গেছি। এখন আমাদের এই প্রাস রিলেটেড 3টা স্পেশাল রাশি প্রমাণ করা লাগবে, দেন হচ্ছে আমরা ম্যাথমেটিক্স সলভে চলে যাব। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু রাশিগুলো প্রমাণ করি। এতটুকু আই গেস সবাই বুঝছো। নেক্সট আসো, তাহলে আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে প্রাসের উড্ডয়নকাল। লেখো কি? প্রাসের উড্ডয়নকাল। ওকে, প্রাসের উড্ডয়নকাল মানে কি? দেখো, আমরা এই যে এতক্ষণ ধরে যে প্রাসটা পড়তেছি, এটাকে বলা হয় হচ্ছে টাইপ 1-এর প্রাস বা একদম বেসিক প্রাস। বেসিক প্রাস মানে হচ্ছে একটা প্রাস যাকে তুমি ভূমি থেকে নিক্ষেপ করছো এবং সে ভূমিতেই ফিরে আসছে। আমরা প্রাসটাকে কই থেকে নিক্ষেপ করতেছি? ভূমি থেকে নিক্ষেপ করতেছি একটা নির্দিষ্ট বেগে, একটা নির্দিষ্ট কোণে। প্রাসটা কি করতেছে? এইভাবে আগাচ্ছে, আগায়া উপরে উঠা আবার কোথায় ফিরে আসতেছে? আবার ভূমিতেই ফিরে আসতেছে।
এইটা হচ্ছে একদম টাইপ 1 এর প্রাস বা বেসিক প্রাস। আরও কিছু ভ্যারিয়েশন আছে, এমন হইতে পারে যে আমরা প্রাসকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, আবার এমন হইতে পারে নির্দিষ্ট উচ্চতা থেকে নিচের দিকে নিক্ষেপ করলাম, আবার এমনও হইতে পারে একটা আনত তলের মধ্যে প্রাসকে নিক্ষেপ করলাম, সেগুলোর জন্য অন্যরকম অ্যানালাইসিস হবে। বাট এইটা হচ্ছে একদম বেসিক প্রাস বা টাইপ 1 এর প্রাস। সো আমরা হচ্ছে প্রথমে এটা পড়বো, দেন আস্তে আস্তে কমপ্লেক্সগুলোর দিকে আগাবো আর কি। ঠিক আছে, চলো আসো। সো প্রথমে আমরা কি দেখতে চাই, প্রাসের উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট। এটাকে অনেক সময় প্রাসের টাইম অফ ফ্লাইটও বলা হয়। কি বলা হয়? টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, সহজ। আচ্ছা, টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে তুমি প্রাসটাকে ভূমি থেকে নিক্ষেপ করছো, সে আবার ভূমিতে আসবে কত সময় পরে, এটা তোমার বের করা লাগবে। সহজ। কি বললাম? একটা প্রাসকে তুমি ভূমি থেকে নিক্ষেপ করছো, সে কতক্ষণ পর আবার ভূমিতে ফিরে আসবে, সেই সময়টাই হচ্ছে টাইম অফ ফ্লাইট অফ দিস প্রজেক্টাইল। ওকে, এখন এটা কেমনে বের করা যাইতে পারে? বের করার বেশ কিছু উপায় আছে। যেমন প্রথম যে উপায়টা সেটা এরকম হইতে পারে, আমাদের প্রাসটা ধরো সর্বোচ্চ উচ্চতায় আছে, ঠিক আছে, তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগবে, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে আসতে ঠিক ততটুকুই সময় লাগবে। যেমন আমরা একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করতাম কি হইতো, তার যদি উঠতে 5 সেকেন্ড সময় লাগতো, নামতেও 5 সেকেন্ড সময়ই লাগতো। বাতাসের বাধাটা চিন্তা করলে এইসব আলাদা হইতে পারে, বাট যখন তুমি কোনো রকম বাধা বা কোনো রকম অবস্টেকল চিন্তা করতেছো না, তখন প্রাসের সর্বোচ্চ উচ্চতায় উঠতে যদি 5 সেকেন্ড সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূমিতে ফিরে আসতেও 5 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমরা প্রথমে একটু দেখতে চাই ওর এই শুরুর অবস্থান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে, দেন সেই সময়কে 2 দিয়ে গুণ করে দিলেই তো আমরা টোটাল টাইম অফ ফ্লাইট পেয়ে যাব। বুঝছো? ওকে, তাহলে তার জন্য আমরা যেটা করব, ওয়াই অক্ষ বরাবর অ্যানালাইসিস চালাবো বা উলম্ব বরাবর অ্যানালাইসিস চালাবো। লেখো, কি করব? উলম্ব বরাবর অ্যানালাইসিস চালাবো। আচ্ছা, এখন আমাদের জানা আছে কি কি, খেয়াল করো। উলম্ব বরাবর প্রাসের আদিবেগ কত? উলম্ব বরাবর প্রাসটার আদিবেগ হচ্ছে ইউ সাইন থিটা নট, তাই না? লেখেন এটা, উলম্ব বরাবর আদিবেগ হচ্ছে ইউ সাইন থিটা নট। ওকে, উলম্ব বরাবর শেষ বেগ কত? দেখো, এই প্রাসটা যখন সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছাবে, তখন তার শেষ বেগ কত হবে বলো তো? 0 হয়ে যাবে ভাই। মানে শেষ বেগ 0 হবে না, উলম্ব বরাবর শেষ বেগটা হয়ে যাবে 0। আনুভূমিক বরাবর বেগটা থাকবে, বাট উলম্ব বরাবর কোনো বেগ থাকবে সর্বোচ্চ উচ্চতায় থাকবে না। সে সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে উলম্ব বরাবর শেষ বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে ভাইয়া, উলম্ব বরাবর প্রাসের ত্বরণ কত? গ্র্যাভিটির সমান। সো উলম্ব বরাবর ত্বরণ হচ্ছে গ্র্যাভিটির সমান। কোন দিকে? নিচের দিকে। আদিবেগ কোন দিকে ছিল? উপরের দিকে ছিল। মোশন কি 2 ডিরেকশনে চলে আসছে না? বেগ কাজ করতেছে উপরের দিকে, ত্বরণ কাজ করতেছে নিচের দিকে। সাইন কনভেনশন লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে আমরা ধরে নেই উপরের দিকটা হচ্ছে পজিটিভ এবং নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। ওকে, গুড। এখন একটু খেয়াল করো, তুমি আদিবেগ জানো, শেষ বেগ জানো, ত্বরণ জানো, তোমার লাগবে কি? সময়। কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা ভাই? v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখন এই ফর্মুলাটা তুমি কোন অক্ষ বরাবর অ্যাপ্লাই করবা? আনুভূমিক অক্ষ বরাবর। এগুলা কি আনুভূমিক অক্ষের ডেটা? না, এগুলো উলম্ব অক্ষের ডেটা। তাহলে উলম্ব অক্ষের ডেটা অ্যাপ্লাই করবা তুমি কোন অক্ষ বরাবর? অবশ্যই উলম্ব অক্ষ বরাবরই। তার মানে আমরা গতির সূত্র অ্যাপ্লাই করব প্রথমে উলম্ব অক্ষ বরাবর। লেখো, উলম্ব অক্ষ বরাবর গতির সূত্র অ্যাপ্লাই করে পাই। ঠিক আছে, কি? গতির সূত্র অ্যাপ্লাই করে পাই। ওকে, কি পাই? খেয়াল করেন, ভি ওয়াই, এটা যে উলম্ব বরাবর তার জন্য হচ্ছে ভি ওয়াই লিখছি, ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। ভাইয়া টি এর পাশে টি ওয়াই লেখেন নাই কেন? ভাইয়া এইসব এক্স ওয়াই বা যে উপাংশ টুপাংশ, এগুলো সব তো ভেক্টর রাশির জন্য। টাইম কি স্কেলার রাশি, সো এর জন্য হচ্ছে ওর পাশে কোনো ওয়াই এক্স লেখা হয় না। ওকে, গুড। এবার দেখো, ও মা, জুতা আটকাই গেছে কেন? যাই হোক, ভি ওয়াই কত আমাদের? শেষ বেগ কত ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর?
0, কারণ সে যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাচ্ছে তখন তো তার y অক্ষ বরাবর কোনো বেগই নাই আর, তার মানে শেষ বেগ হচ্ছে 0। আদিবেগ কত? ইউ সাইন থিটা নট, কোন দিকে? উপরের দিকে। শুরুতে আদিবেগটা উপরের দিকে ছিল, উপরের দিককে তুমি কি ধরছো? পজিটিভ। এর জন্য এই মানটাকে আমরা বসাবো প্লাস ইউ সাইন থিটা নট। ঠিক আছে ভাইয়া, ত্বরণ কত? ত্বরণ হচ্ছে গ্র্যাভিটির সমান, কিন্তু কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে তুমি কি ধরছো? নেগেটিভ। তাহলে ত্বরণের মান কি বসাবা? মাইনাস জি মাল্টিপ্লাইড বাই টি। সো এখান থেকে যদি লেখো 0 ইজ ইকুয়ালস টু ইউ সাইন থিটা নট মাইনাস জিটি, এখান থেকে যদি টাইমের মান বের করো তাহলে আসবে ইউ সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এটা কিসের মান বের হইল? এই ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। তাহলে উঠতে যদি এতটুকু সময় লাগে, নামতে কতটুকু সময় লাগবে? এতটুকু সময় লাগবে। তাহলে টোটাল টাইম বা টোটাল উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট কত হবে? এইটা প্লাস এইটাই। তার মানে টোটাল টাইম হবে, লেখো t is equals to small t plus small t, মানে u sin theta naught by g, এইটা হচ্ছে উপরে উঠতে, আবার u sin theta naught by g, এইটা হচ্ছে নিচে নামতে। তার মানে টোটাল টাইম অফ ফ্লাইট হবে 2u sin theta naught divided by g। ওকে, একদম ইজি, বুঝছো? তাহলে এইটা হচ্ছে প্রাসের উড্ডয়নকাল বের করার ফর্মুলা। আই থিঙ্ক বুঝতে পারছো। হ্যাঁ, ফর্মুলাটা একটু মনে রাখা লাগবে এবং মনে রাখার টেকনিকও আছে, কারণ তুমি পরীক্ষার হলে কি এগুলো প্রমাণ টমান করবা নাকি? এত সময় আছে নাকি? অবশ্যই নাই। মনে রাখার টেকনিকটা আমি একটু পরে বলবো নি, বাট প্রথমে আগে দেখো যে প্রমাণটা বুঝছো কিনা। প্রমাণটাও খুব সহজ ভাই, মোটেও কঠিন না। পারবো না? সহজ একদম, আই থিঙ্ক পারবা। তাহলে এটা গেল কি আমাদের প্রাসের টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল। এবার আমরা দেখব প্রাস সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে। একটা প্রাসকে যদি একটা নির্দিষ্ট বেগে তুমি নিক্ষেপ করো, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তুমি নিক্ষেপ করো, তাহলে সে অবশ্যই একটা নির্দিষ্ট সর্বোচ্চ উচ্চতাতেই যাইতে পারবে। সে ম্যাক্সিমাম হাইটটা কত হয় বা কিভাবে বের করে, সেইটা হচ্ছে আমরা এখন দেখব। আসেন, এতটুকু ক্লিয়ার? গুড। এইবার লেখো প্রাসের ম্যাক্সিমাম হাইট কি? প্রাসের ম্যাক্সিমাম হাইট। ওকে, ঠিক আছে ভাইয়া, ম্যাক্সিমাম হাইট কেমনে বের করা যায়? খেয়াল করো, আবার একটা ছবি আঁকো তো দেখি। এই, ঠিক আছে, ফিজিক্সের ছবি আঁকা খুব ইম্পর্টেন্ট। আমি এটা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। এটা কি সোজা হয়েছে? না, ফিজিক্সের ছবি আঁকা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছবি আঁকলে ম্যাথ এমনিই দেখবা অনেকাংশে সলভ হয়ে যায়। ঠিক আছে, ওকে। সো একটা প্রাসকে আমরা এখান থেকে নিক্ষেপ করেছি কিভাবে? এই বরাবর ইউ বেগে থিটা নট কোণে। প্রাস গেছে কিভাবে বলো? প্রাস গেছে হচ্ছে এইভাবে। ওকে, গুড। ম্যাক্সিমাম হাইট কোনটা? ম্যাক্সিমাম হাইটের পয়েন্ট হচ্ছে সাপোজ এইটা। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম হাইট হচ্ছে আমাদের এইটা। এই উচ্চতাটা আমরা বের করতে যাই যে ম্যাক্সিমাম কত হাইটে আমাদের প্রাসটা উঠতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এইচ ম্যাক্স। এই কেসে সরণ যেটা, সেটাই হচ্ছে আমাদের এইচ ম্যাক্স। এখন এই সরণটা কেন আমি এস ওয়াই লিখলাম? দেখো, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর সরণ। প্রাস যখন এখান থেকে এখানে আসছে, তার অ্যাকচুয়াল সরণ কি এইটা? না। সরণ কেমনে বের করে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব। তার আদি অবস্থান ছিল এইটা, শেষ অবস্থান হচ্ছে এইটা, তাহলে সরণ তো আসলে এইটা। বাট আমরা লিখছি কি? এই সরণটা। তাহলে এইটা কি প্রাসের টোটাল সরণ? না, এই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা মানে হচ্ছে প্রাসের ওয়াই অক্ষ বরাবর সরণ। ঠিক আছে, টোটাল সরণ না, বা উলম্ব বরাবর সরণ। ওকে, তাহলে উলম্ব বরাবর সরণ বের করার জন্য তুমি কোন বরাবর গতি অ্যানালাইসিস করবা? আনুভূমিক বরাবর? না, উলম্ব বরাবরই করবা। তাহলে চলো আমরা আরেকটা বার উলম্ব বরাবর মোশন অ্যানালাইসিস করি। কোন বরাবর? উলম্ব বরাবর। ঠিক আছে, কি কি জানি যেন আমরা উলম্ব বরাবর? প্রাসের একটা আদিবেগ আছে উলম্ব বরাবর, সেটা কত? ইউ ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ সাইন থিটা নট। ওকে, তাহলে আদিবেগ কত রে উলম্ব বরাবর? ইউ সাইন থিটা নট। ভাইয়া কোন দিকে? নিচের দিকে? না, প্রাস প্রথমে উপরে উঠতেছে না, তাহলে আদিবেগ কোন দিকে ভাই? উপরের দিকে শুরুতে। ঠিক আছে, যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে এই পয়েন্টটায়,
তখন বেগ কত উলম্ব বরাবর 0। ম্যাক্সিমাম হাইটে শুধুমাত্র আনুভূমিক বরাবর বেগ থাকে, উলম্ব বরাবর কোনো বেগই থাকে না। তার মানে সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বরাবর শেষ বেগ হচ্ছে 0। ওকে, উলম্ব বরাবর ত্বরণ কত এই প্রাসটার? উলম্ব বরাবর ত্বরণ হচ্ছে গ্র্যাভিটির সমান, কোন দিকে? নিচের দিকে। ওকে, তাহলে আমার এখন দেখা লাগবে এই যে সে এখান থেকে এই পয়েন্টটায় আসলো, তার জন্য তার উলম্ব বরাবর সরণ হইছে কতটুকু। কেমনে বের করব? তুমি আদি বেগ জানো, শেষ বেগ জানো, ত্বরণ জানো, বের করা লাগবে কি? সরণ। তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? ভি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার্ড প্লাস 2as। ঠিক আছে, কেন ভাইয়া সবগুলোর সাইডে ওয়াই লিখছে? কারণ এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর, কারণ আমার তো উলম্ব বরাবর সরণ লাগবে। আর এখানে যে ডেটাগুলো সেগুলো সব কোন অক্ষের ডেটা? উলম্ব অক্ষের ডেটা। এর জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে হচ্ছে উলম্ব অক্ষ বরাবর, তার জন্যই সবগুলোর সাইডে ওয়াই লেখা হয়েছে। বুঝছো? গুড। এখন আমরা ধরলাম উপরের দিকটা হচ্ছে পজিটিভ এবং নিচের দিকটা হচ্ছে নেগেটিভ, মানে ওই সাইন কনভেনশন, আর কিছুই না। শেষ বেগ কত ভাইয়া? 0, তাহলে বসাই দাও 0। আদি বেগ কত ভাইয়া? ইউ সাইন থিটা নট, কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে তুমি কি ধরছো? প্লাস, তার মানে এটার মানও বসাবা প্লাস ইউ সাইন থিটা নট তার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু ত্বরণের মান কত ভাইয়া? উলম্ব বরাবর গ্র্যাভিটির সমান, কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে তুমি কি ধরছো? মাইনাস, তাহলে ত্বরণ কি বসাবা? মাইনাস জি, এবং ওয়াই অক্ষ বরাবর সরণের মান তোমার বের করতে হবে। তাহলে চলেন এখান থেকে যদি ক্যালকুলেট করি, 0 ইজ ইকুয়ালস টু ইউ সাইন থিটা নট তার উপর স্কোয়ার্ড মাইনাস 2g ইন্টু এস ওয়াই। বলো এখান থেকে এস ওয়াই এর মান কত হবে, বা উলম্ব বরাবর সরণ কত হবে? এস ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ সাইন থিটা নট তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তার মানে এইটাই হচ্ছে প্রাসের ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। লেখো এইচ ম্যাক্স ইজ ইকুয়ালস টু ইউ সাইন থিটা নট তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2g। সো একটা প্রাসকে যদি তুমি ইউ আদি বেগে এবং থিটা নট কোণে নিক্ষেপ করো, তাহলে সে সর্বোচ্চ এত উচ্চতায় উঠতে পারে। ওকে, সো এটা হচ্ছে প্রাসের ম্যাক্সিমাম হাইট বের করার ফর্মুলা। এবং একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রাসের উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট বের করার ফর্মুলা। এখন ভাই এই ফর্মুলা না আমার মনে থাকে না, কোনো টেকনিক আছে মনে রাখার? আছে। দেখো তুমি যখন এই যে এইটা পড়ছিলা, কোনটা ভাইয়া? দেখাই, ধরো একটা বস্তুকে, কই দেখাই, এখান দেখাতে বলে ভালো হয়। হ্যাঁ, একটা বস্তুকে ধরো, আচ্ছা না, নতুন পেজে দেখাই। ধরো একটা বস্তুকে তুমি এভাবে খাড়া উপরের দিকে ইউ বেগে নিক্ষেপ করছো, জাস্ট উপরের দিকে নিক্ষেপ করছো। বলো তো ওর উড্ডয়নকাল কত হবে, মানে উপরে উঠে নিচে নামতে কতটুকু সময় লাগবে? লাস্ট ক্লাসের আগের ক্লাসে পড়ছিলাম কতটুকু সময় লাগবে? টি ইজ ইকুয়ালস টু 2u বাই জি, তাই না? ওর ম্যাক্সিমাম হাইট কত হবে? ওর ম্যাক্সিমাম হাইট হবে ভাইয়া ইউ স্কোয়ার্ড বাই 2g। ওকে, আমরা এখন কি পড়তেছি? প্রাস বা প্রজেক্টাইল। প্রজেক্টাইলে কি হয়? একটা বস্তুকে আমরা নিক্ষেপ করি হচ্ছে এই দিক বরাবর ইউ বেগে, যেটা কিনা আনুভূমিকের সাথে ধরো থিটা নট কোণে। ওকে, এইটার ম্যাক্সিমাম হাইট বা টাইম অফ ফ্লাইট আমরা কেমনে বের করি? দেখো এটা না এই ফর্মুলা থেকেই বের করা সম্ভব। এই ফর্মুলায় যে ইউটা আছে সেটা কি বলতো? এখানে বস্তুর যে বেগ সে কাজ করছে হচ্ছে উলম্ব বরাবর, সো এই ইউকে বলা যায় উলম্ব বরাবর বেগ। তুমি একটা বস্তুকে যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছো, তার বেগ কোন বরাবর কাজ করতেছে? উলম্ব বরাবর কাজ করতেছে। তার মানে এই যে এখানে দুইটা ফর্মুলা, এই ফর্মুলার যে ইউ সেটা কি? উলম্ব বরাবর বস্তুর বেগ। তো তুমি জাস্ট এই ফর্মুলার মধ্যে উলম্ব বরাবর বেগ বসাইলেই কাজ হয়ে যাবে। একটা বস্তুকে যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করবা, উলম্ব বরাবর বেগ হচ্ছে ইউ, তার জন্য এখানে বসছে ইউ। যখন এভাবে প্রাসের মতো করে নিক্ষেপ করবা, উলম্ব বরাবর বেগ কি ইউ না? উলম্ব বরাবর বেগ কত? উলম্ব বরাবর বেগ হচ্ছে ইউ সাইন থিটা নট। তাহলে যেখানে ইউ ছিল আগে উলম্ব বরাবর বেগ, এখন উলম্ব বরাবর বেগ কত?
ইউ সাইন থিটা নট। তো যেখানে ইউ ছিল সেখানে খালি ইউ সাইন থিটা নট বসিয়ে দিলেই কাজ শেষ। চলো 2 ইউ সাইন থিটা নট বাই জি চলে আসছে টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকালের ফর্মুলা। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি হবে, যেখানে ছিল ইউ সেখানে কি বসাবা, উলম্ব বরাবর বেগ ইউ সাইন থিটা নট বসাই দাও, ইউ সাইন থিটা নট তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 2g চলে আসছে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, এই দুটো লাগবে। হ্যাঁ, এগুলো এমসিকিউ এর জন্য এবং শর্ট ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিরেক্ট ম্যাথ এখান থেকে আসে না নর্মালি, বুঝছো, ডিরেক্ট ম্যাথ এখান থেকে দিবে না, কারণ ম্যাথ পেঁচানোর আরো অনেক জায়গা আছে। এগুলো এমসিকিউতে আসে, বা যে ছোট ছোট কিছু ম্যাথ আছে, যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে ম্যাথগুলো আছে 2 মার্কস 3 মার্কসের, ওখানে আসতে পারে। ওকে, এর পাশাপাশি এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ফর্মুলা তোমার মাথায় রাখা লাগবে। এভাবে মনে না থাকলে তুমি এটা দিয়ে মনে রাখতে পারো, এখানে যে ইউ হচ্ছে উলম্ব বরাবর বেগ, সো এখানে ইউ এর পরিবর্তে প্রাসে যে উলম্ব বরাবর বেগ সেটা বসাই দিলেই ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা গাইস, সবার কি ক্লিয়ার? গড না ভাই, প্র্যাকটিস শিট এখনো দেওয়া হয় না, এই যে কয়েকদিনের মধ্যে, কয়েকদিন না হয়ে গেছে, তোমাদের এই সপ্তাহের মধ্যে দিব বলছি না, শুক্রবারের মধ্যেই পাবা, সমস্যা নেই। ওকে, আনুভূমিক বরাবর সরণ, হ্যাঁ পড়বো তো। অপেক্ষা গাইস, অপেক্ষা করতে হবে একটু। দেখো সবাই বুঝছো কি না, সবার কাছে ক্লিয়ার হয়েছে? কলেজে 4টা টাইপ করাইছে, আমরা 5টা টাইপ করব, সমস্যা নেই, একটা টাইপ আমরা এক্সট্রা করব। ঠিক আছে, আমরা ওই যে তলের মধ্যে, আনত তলের মধ্যেও প্রাস করব, ওটা ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগে। ওকে, দেখেন সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হলে হচ্ছে আমরা সামনে আগাবো, কারণ আমাদের এখন হরাইজন্টাল রেঞ্জ বা আনুভূমিক পাল্লা বের করতে হবে, তারপর ম্যাথ সলভিং শুরু করা লাগবে আবার। ওকে, থিটা নট না দিয়ে শুধু থিটা দিলে হবে? এটা আসলে প্রকাশ করার পদ্ধতি, দেখবা ম্যাক্সিমাম বইয়ে থিটা নট দিয়ে প্রকাশ করে নিক্ষেপণ কোণটাকে, এর জন্য আমিও থিটা নট দিয়ে প্রকাশ করছি। তুমি যদি থিটা দিয়ে প্রকাশ করতে চাও সম্পূর্ণ তোমার ইচ্ছা, চাইলে করতে পারো, সমস্যা নেই। ওকে, আপনার মতো দিন দিন মোটু হচ্ছে, ওজন কমাতেই পারছি না, করণীয় কি? চাঁদে চলে যাও। ওজন কমাতে চাচ্ছ, ভর তো কমাতে চাচ্ছ না, চাঁদে চলে গেলেই গ্র্যাভিটি কমে যাবে, অটোমেটিক ওজন কমে যাবে। ঠিক আছে, গুড। আজকে কি তোরা কি বলিস না বলিস ভাই, তোদের কথা অর্ধেক আমার মাথার উপর দিয়ে যায়। যাই হোক, আসো বুঝছি এই পর্যন্ত। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রাসের আনুভূমিক পাল্লা। ওকে, কি দেখবো? প্রাসের আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা জিনিসটা কি? ধরো তুমি প্রাসকে এখান থেকে নিক্ষেপ করছো, ঠিক আছে, কি করছো? এখান থেকে নিক্ষেপ করছো, কোন দিকে? এই দিকে। কত বেগে? ইউ বেগে। কত কোণে? থিটা নট কোণে। ঠিক আছে, প্রাসটা কিভাবে গতিশীল হয়েছে? প্রাসটা এখান থেকে গিয়েছে এইভাবে। ওকে, এইভাবে। আনুভূমিক পাল্লা মানে হচ্ছে এই যে তুমি ভূমি থেকে নিক্ষেপ করলা, সে ভূমিতে ফেরত আসার আগ পর্যন্ত আনুভূমিক বরাবর তার সরণ হইছে কতটুকু। সহজ কথা, তুমি একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করছো, ঠিক আছে, সে প্রাসের মতো করে এভাবে পরাবৃত্তাকার পথে গতিশীল হয়েছে। গতিশীল হয়ে সে তো একটা সময় ভূমিতে ফিরে আসবে অবভিয়াসলি, তাই না? ভূমিতে ফিরে আসার আগ পর্যন্ত তার আনুভূমিক বরাবর যতটুকু সরণ হয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে ওই প্রাসটার আনুভূমিক পাল্লা। তো কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে এই ছবিতে আনুভূমিক পাল্লা কোনটুকু, এই যে এতটুকু হচ্ছে আনুভূমিক পাল্লা। ঠিক আছে, এতটুকু, এইটা হচ্ছে আমাদের হরাইজন্টাল রেঞ্জ বা আনুভূমিক পাল্লা। ওকে, এখন ভাইয়া এই আনুভূমিক পাল্লাকে যদি একটু সহজ বাংলায় বলতেন, সহজ বাংলায় তাকে কি বলা যায়? সহজ বাংলায় বলা যায় প্রাসটার টোটাল অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব। প্রাসটার টোটাল অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব। ঠিক আছে, অতিক্রান্ত কি? আনুভূমিক দূরত্ব। আচ্ছা, এখন তুমি বের করতে চাচ্ছ হচ্ছে আনুভূমিক দূরত্ব, তাহলে তোমার অ্যানালাইসিস করা লাগবে কোন অক্ষ বরাবর? এবার কি তুমি উলম্ব অক্ষ বরাবর অ্যানালাইসিস করবা? অবশ্যই না। আনুভূমিক দূরত্ব বা অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব বের করার জন্য তোমার অ্যানালাইসিস করাও লাগবে আনুভূমিক অক্ষ বরাবর। ওকে, তাহলে আনুভূমিক অক্ষ বরাবর আমাদের জানা আছে কি? খেয়াল করো, লেখো আনুভূমিক অক্ষ বরাবর। আনুভূমিক অক্ষ বরাবর আমাদের প্রাসের বেগ কত আনুভূমিক অক্ষ বরাবর? এটা কি ইউএক্স লেখছো, ঠিক আছে, সমস্যা নাই, ইউ কস থিটা নট, তাই না? আনুভূমিক বরাবর এটার বেগ কত হবে রে? এই যে এটা ইউ এক্স ইজ ইকুয়ালস টু ইউ কস থিটা নট।
আনুভূমিক বরাবর প্রাসের যে বেগ সেটা কেমন বেগ, সেখানে কি ত্বরণ আছে কোনো? না, তার মানে এই বেগটা হচ্ছে সমবেগ, তাই না? আনুভূমিক বরাবর প্রাসের বেগটা কেমন হয়? সমবেগ হয়। আচ্ছা, এখন আমি দেখতে চাই সমবেগে প্রাসের অতিক্রান্ত দূরত্ব। কেমনে বের করব অতিক্রান্ত দূরত্ব বা সরণ? বেগ ইনটু সময়। এখন এই সময়ের মানটা কত হবে? দেখো তুমি চাচ্ছ হচ্ছে এখান থেকে এখানে পৌঁছাইতে প্রাসের কতটুকু সময় লাগছে, একটু আগে বের করে আসলা না, প্রাস এখান থেকে এখানে যাইতে কতটুকু সময় লাগছে ভাই? ওর উড্ডয়নকালের সমান পরিমাণ সময় লাগছে। তার মানে প্রয়োজনীয় সময়টা কত হবে? প্রয়োজনীয় সময় হবে 2u sin থিটা নট বাই জি। এতটুকু সময় লাগছে প্রাসের এখান থেকে এখানে আসতে। এখন আবার দেখা লাগবে এই সময়ের মধ্যে প্রাসের কতটুকু অতিক্রান্ত দূরত্ব হইছে আনুভূমিক বরাবর। সহজ কথা, প্রাসটা এখান থেকে এখানে আসছে, তার জন্য তার এতটুকু সময় লাগছে। আমার দেখা লাগবে এতটুকু সময়ের মধ্যে প্রাসের অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব কত। কেমনে বের করবা? আনুভূমিক বরাবর প্রাসের বেগ হচ্ছে সমবেগ, তাহলে আনুভূমিক বরাবর প্রাসের সরণ কেমনে বের হবে? আনুভূমিক বরাবর বেগ মাল্টিপ্লাইড বাই সময়। সমবেগে অতিক্রান্ত দূরত্ব বা সরণ কেমনে বের করে? বেগ ইনটু সময় ভাই। তাহলে বেগের মান কত? বেগের মান হচ্ছে ইউ কস থিটা নট, সময়ের মান কত? 2u sin থিটা নট ডিভাইডেড বাই জি। ঠিক আছে, সহজ। তাহলে এখান থেকে যদি আমরা একটু বের করি, খেয়াল করেন কি আসে? আসে হচ্ছে ইউ স্কোয়ার্ড ইন্টু 2 sin থিটা নট কস থিটা নট বাই জি। ওকে, সো ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা আছে, তোমরা জানো কিনা হয়তো বা জেনে থাকতে পারো, যে 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা। ঠিক আছে, এটা একটা ত্রিকোণমিতির ফর্মুলা। সো এখান থেকে আমরা লিখতে পারি না 2 sin থিটা নট ইন্টু cos থিটা নট মানে হচ্ছে sin 2 থিটা নট? অবশ্যই লেখা যায়। তাহলে ফর্মুলা দাঁড়াবে ইউ স্কোয়ার্ড sin 2 থিটা নট বাই জি। এইটা হচ্ছে প্রাসের আনুভূমিক পাল্লা বের করার ফর্মুলা। কি ফর্মুলা? আর ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার্ড সাইন 2 থিটা নট বাই জি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাসের আনুভূমিক পাল্লা বের করার ফর্মুলা। সহজ। ওকে, দেখো পারার কথা যদি বুঝা থাকো তাহলে আসলে আমাদের প্রাসের যাবতীয় সকল সূত্র মোটামুটি অ্যানালাইসিস করা হয়ে গেছে এই টাইপ 1 এর প্রাসের জন্য। এখন আমরা একটু ম্যাথ করা শুরু করতে পারি টাইপ 1 এর প্রাসের। ঠিক আছে, তাহলে আমি বরঞ্চ ম্যাথে চলে যাই। একদম সহজ সহজ জিনিস, এখানে আসলে কোনো কমপ্লেক্সিটি নাই। টাইপ 1 এর মধ্যে অ্যাটলিস্ট কোনো কমপ্লেক্সিটি নাই, একদম বেসিক কিছু রুলস, সেগুলো ফলো করে ম্যাথ করলেই হবে। জাস্ট মাথায় রাখা লাগবে তুমি যখন উলম্ব বরাবর কোনো ইনফরমেশন চাচ্ছ, তোমার ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে উলম্ব বরাবর। যখন আনুভূমিক বরাবর কোনো ইনফরমেশন চাচ্ছ, তখন ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে আনুভূমিক বরাবর। উলম্ব বরাবর যে ভেক্টর রাশিগুলো কাজ করতেছে, আনুভূমিক বরাবর কিন্তু সেগুলো অ্যাপ্লাই করা যাবে না। উলম্ব বরাবর ক্রিয়াশীল ভেক্টরগুলোকে শুধুমাত্র উলম্ব বরাবরই অ্যাপ্লাই করতে পারবা। আনুভূমিক বরাবর ক্রিয়াশীল ভেক্টরগুলোকে শুধুমাত্র আনুভূমিক বরাবরই অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, গুড। চলেন সামনে আগাচ্ছি। যেখানে সব লেখা আছে যা যা বুঝাইলাম এতক্ষণ ধরে, সো কারো যদি আগ্রহ থাকে পড়ে দেখতে পারো, বাট আই থিঙ্ক আমি এর চেয়ে অনেক ভালো পড়াইছি। সরি, যাই হোক, যেটা নিয়ে আমরা পড়তেছিলাম টাইপ 1। হ্যাঁ, আসো কোয়েশ্চেন নাম্বার 1। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। কি প্রশ্ন করছে? যে একটা প্রাসকে দ্বিগুণ বেগে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা কত গুণ হবে? ভাই, আনুভূমিক পাল্লার ফর্মুলা কি? আনুভূমিক পাল্লার ফর্মুলা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার্ড সাইন 2 থিটা নট বাই জি। তুমি কি করছো? বেগটাকে দ্বিগুণ করছো, তুমি অ্যাঙ্গেল চেঞ্জ করছো, করো না? এরকম কিছু উল্লেখ আছে? কোনো কিছু উল্লেখ করা নাই, জাস্ট বলছে তুমি দ্বিগুণ বেগে নিক্ষেপ করছো। তার মানে তোমার নিক্ষেপণ বেগের যে মান সেটাকে তুমি করছো ডাবল। তার মানে শুরুতে আমি ধরলাম, শুরুতে বেগ ছিল u1, আনুভূমিক পাল্লা ছিল r1, পরবর্তীতে বেগ হয়েছে u2, আনুভূমিক পাল্লা হয়েছে r2। u2 মানে কি? u2 মানে হচ্ছে 2u1, কারণ তুমি বেগটাকে ডাবল করে দিছো। ওকে, তাহলে শুরুতে আনুভূমিক পাল্লা কত হবে? শুরুতে আনুভূমিক পাল্লা হবে r1 is equals to u1 squared sin 2 theta naught divided by g। ঠিক আছে, এটা হচ্ছে শুরুর আনুভূমিক পাল্লা। পরবর্তীতে আনুভূমিক পাল্লা কত হবে? r2 is equals to u2 squared sin 2 theta naught divided by g।
ঠিক আছে, আমার দেখা লাগবে যে আনুভূমিক পাল্লা পরে কত গুণ হচ্ছে, তাই না? সো রেশিও নাও ভাই, রেশিও নিলেই হয়ে যাবে। যদি এটা রেশিও নেওয়ারও দরকার ছিল না, এমনিতেই পারার কথা। R2/R1, দেখো সব কিছু কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র U2 স্কোয়ার ডিভাইডেড বাই U1 স্কোয়ার। sin 2 থিটা কাটা যাবে, জি কাটা যাবে, ঠিক আছে? এখন U2 মানে কি? U2 মানে হচ্ছে 2U1, তাহলে U2 এর পরিবর্তে বসাই দাও 2U1 তার উপর হোল স্কোয়ার মানে হচ্ছে 4U1 স্কোয়ার ডিভাইডেড বাই U1 স্কোয়ার মানে হচ্ছে 4। তার মানে R2 যেইটা আছে সেইটা হবে হচ্ছে 4R1। তাহলে আনুভূমিক পাল্লা কয় গুণ হবে? 4 গুণ হবে। লিখে দেন অ্যান্সার। কি লিখবেন? সুতরাং আনুভূমিক পাল্লা 4 গুণ হবে। ওকে, কয় গুণ হবে রে? 4 গুণ হবে, ঠিক আছে? 4 গুণ হবে। সহজ, পারবো, একদম সহজ, ঠিক আছে? সামনে আগাই, চলো। এই ম্যাথে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, এটা তোমরা মুখে মুখেও করতে পারতা, তাও আনা হইছে। চলো পরের ম্যাথে যাই। এটাও খুব সহজ। কি বলছে? একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে বলছে। তুমি প্রাসটাকে নিক্ষেপ করছো 20 মিটার পার সেকেন্ড বেগে, অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি। ভাইয়া ম্যাক্সিমাম হাইট বের করা তো কোনো ব্যাপারই না। ফর্মুলা ছিল ভাইয়া ইউ সাইন থিটা নট, তার উপর আহা আহা ব্র্যাকেট যদি নিজের সেই বড় হয়ে যায় তাহলে তো আসলে একটু সমস্যা। ডিভাইডেড বাই 2g, এটাই ছিল ফর্মুলা, তাই না? ভাইয়া ইউ নটের মান বা ইউ এর মান দেওয়া আছে 20, ভাইয়া থিটা নটের মান দেওয়া আছে 30, জি এর মান 9.8, বসাই দিলাম সলভ। না, থিটা নট কি ছিল? থিটা নট ছিল নিক্ষেপণ যে বেগ আছে সে আনুভূমিকের সাথে কত গুণ উৎপন্ন করছে। এখানে অ্যাঙ্গেল কি আনুভূমিকের সাথে দেওয়া আছে? না, অ্যাঙ্গেল দেওয়া আছে কার সাথে? উলম্বের সাথে। তাহলে তোমার কি করা লাগবে? প্রথমে থিটা নটের মানটা বের করে নেওয়া লাগবে, কেয়ারফুল, ঠিক আছে? থিটা নট কত হবে বলো? এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এতটুকু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই অবশিষ্টটুকু কত হবে? 90 মাইনাস 30 মানে কত? 60 ডিগ্রি। বুঝছিস? সহজ। তাহলে থিটা নটের মান কিন্তু 30 বসানো যাবে না, কারণ আমাদের যে নিক্ষেপণ কোণ সেটা হচ্ছে নিক্ষেপণ বেগটা আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করতেছে। উলম্ব এবং আনুভূমিকের মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, নিক্ষেপণ বেগের অ্যাঙ্গেল যদি উলম্বের সাথে 30 ডিগ্রি হয়, আনুভূমিকের সাথে কত হবে? 90 মাইনাস 30 মানে 60 ডিগ্রি, সেইটা হচ্ছে তোমার থিটা নট। এখন তুমি বসাও ইউ এর মান কত, কত বেগে নিক্ষেপ করছো? 20, থিটা নটের মান কত বলো? 60, তার উপর হবে স্কোয়ার, নিচে হবে হচ্ছে 19.6। সাইন 60 এর মান কত? √3/2 মানে হচ্ছে 10√3, তার উপর স্কোয়ার মানে 19.6। এখান থেকে কত আসবে? 3, 100 মানে হচ্ছে 300 ডিভাইডেড বাই 19.6, ঠিক আছে? 15 দশমিক সামথিং হবে মোস্ট প্রবাবলি। দাঁড়াও ক্যালকুলেট করি, কত আসে? 300 ডিভাইডেড বাই 19.6, 15.3, 15.3 মিটার, ঠিক আছে? এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা? খুবই 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 সহজ। এই সবাই বুঝছো? ছুটি দেন দাদা। ভাইয়া ছুটি অ্যাটলিস্ট 1.5 ঘন্টা তো পড়াইতে দাও। তার আগে যদি ছুটি দিতে বলো তাহলে তো সিলেবাস শেষই করতে পারবো না ভাইয়া। মানে একটা উপায় হইতে পারে যে আমি কম পড়াই, আমি মানে এত বেশি ম্যাথ না করাই, ম্যাথ স্কিপ করে যাই, এটা একটা উপায় হইতে পারে। আর একটা উপায় হইতে পারে হচ্ছে আমাকে একটু পড়াইতে দাও। আগে যেমন 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস নিতাম, এখন তো তাও নেই না, এখন তো পড়াই 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পড়তেও কি আসলে খুব বেশি কষ্ট হয়? 1.5 ঘন্টার মধ্যে কিন্তু ছুটি দেন, এটা বলাটা উচিত না, 1.5 ঘন্টা পর বলতে পারো, ঠিক আছে? যাই হোক ভাই, আজকে অনেক খুশি লাগতেছে। কারণ কি? কোনো কারণ নাই, এমনিতে পড়াইতে আসলেই খুশি খুশি লাগে। গাড, ফাইনাল ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ কি লিখতেছিস বুঝি নাই। যাই হোক, এটা বুঝছিস কিনা বল? এই 1 নাম্বার আর 2 নাম্বার ম্যাথ কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা 3 নাম্বার ম্যাথে যাব, তাহলে কিন্তু সবগুলো হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে? গড, তুমি লাইভ থেকে ছুটি, মাই গড, তোমরা এক একজন এত হিংস্র। গাইস, তোমাদের কি কলেজে পরীক্ষা চলে নাকি? সবার কি কলেজে পরীক্ষা টরীক্ষা হইতেছে নাকি? হ্যাঁ পড়াচ্ছি তো, পড়াচ্ছি।
ভাই ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করেন? এগুলো তো আহামরি কোনো ট্রিক্স না, তো বেসিক বুঝে যাইতেছে। 19.6 সবচেয়ে ক্লোজ ইন্টিজার কোনটা বা পূর্ণ সংখ্যা কোনটা? 20। তুমি যদি 300কে 20 দিয়ে ভাগ করতে অ্যান্সার কত আসতো? 15 আসতো। তাহলে তুমি যদি 19.6 দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সার কি আসবে? 15 সে একটু বড় আসবে। ওই থেকেই বলছি আর কি আন্দাজে, ঠিক আছে? বেশি বেশি পড়া নো প্রবলেম, ঠিক আছে। নেক্সট চলো আসো, নেক্সট গেল এটা। আচ্ছা 3 নম্বরটাই কি বলছে? 3 নম্বরটাই বলছে একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 100, আনুভূমিক পাল্লা হচ্ছে 150। প্রশ্ন করছে আদি বেগের মান কত, তাই তো? আসো সলভ করা যাক। তাহলে আমাদের দুইটি ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম যে হাইট সেটা হচ্ছে 100, ওকে, আর আমাদের যে আনুভূমিক পাল্লা আর বা হরাইজন্টাল রেঞ্জ সেটা দেওয়া আছে হচ্ছে 150, ওকে। এখন ম্যাক্সিমাম হাইট মানে কি? ম্যাক্সিমাম হাইট মানে হচ্ছে ধরো প্রাসটাকে তুমি নিক্ষেপ করছো এইভাবে, কিভাবে? ইউ আদি বেগে, ওকে, এবং থিটা নট নিক্ষেপণ কোণে, ওকে। সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম হাইট কত হবে? ম্যাক্সিমাম হাইট হবে ইউ সাইন থিটা নট তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এটা সমান কত দেওয়া আছে? 100, ওকে। এবং হরাইজন্টাল রেঞ্জ কত হবে বলো তো? হরাইজন্টাল রেঞ্জ হবে ইউ স্কোয়ার্ড সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এটা সমান কত দেওয়া আছে? এটা সমান দেওয়া আছে হচ্ছে 150। কাজ খুব সহজ। এই 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ একজনকে আরেকজন দিয়ে ভাগ করে দাও, তাইলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। চলো আমরা 1 কে 2 দিয়ে একটু ভাগ করি, দেখা যাক কি আসে। 1 ডিভাইডেড বাই 2 কি হবে বলো? উপরে থাকবে হচ্ছে ইউ স্কোয়ার্ড সাইন স্কোয়ার্ড থিটা নট ডিভাইডেড বাই 2g, আর নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে ইউ স্কোয়ার্ড সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। ডান পাশে উপরে কি থাকবে? 100, নিচে কি থাকবে? 150, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা একটু করি, দেখো কি কি কাটাকাটি যাইতেছে। প্রথমত হচ্ছে এই ইউ স্কোয়ার্ড বাদ, এই জি জি বাদ, তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে সাইন স্কোয়ার্ড থিটা নট ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 2 থিটা নট, ঠিক আছে। আর ডান পাশে কি থাকবে? ডান পাশে থাকবে হচ্ছে 2 ডিভাইডেড বাই 3। 50 দিয়ে কাটাকাটি করে দাও, তাইলেই হয়ে যাবে। এখন এই যে সাইন 2 থিটা নট, এটাকে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু সাইন থিটা নট ইন্টু কস থিটা নট। যদি আমরা একটু লিখি তাহলে কি হবে বলো? উপরে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা নট, নিচে থাকবে 2 ইন্টু সাইন 2 থিটা নটের পরিবর্তে কি আসবে? 2 সাইন থিটা নট ইন্টু কস থিটা নট। ডান পাশে কি আছে? 2/3 গেল। তাহলে উপরে নিচে একটা সাইন থিটা কাটাকাটি যায় না? যাই তো। তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে সাইন থিটা নট, নিচে থাকবে 4 কস থিটা নট, এখানে থাকবে 2/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা নট ইজ ইকুয়ালস টু 4টাকে ওই পাশে নিয়ে যাও 8/3। ভাই tan থিটা কেন লিখলেন? সাইন বাই কস মানে কি tan না? সো এখান থেকে লিখছি হচ্ছে tan থিটা। সো এখান থেকে আমরা কি করব? থিটা নটের মানটা বের করে নিয়ে আসবো। যদি করি বলেন কত আসবে? শিফট দিয়ে tan 8 ডিভাইডেড বাই 3 কত আসে রে? 69.44 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা নটের মান। এখন যে কোনো একটা সমীকরণে তুমি থিটা নটের মান বসাই দিলেই তোমার আদি বেগের মান বের হয়ে যাবে। যে কোনো একটা তোমার যেইটা ইচ্ছা তুমি বসাই দাও। ধরো 1 নাম্বার সমীকরণে যদি আমরা বসাই, একটু পরের পেজে যাচ্ছি, ঠিক আছে। আমরা 1 নাম্বার সমীকরণে যদি থিটা নটের মান বসাই, লেখো থিটা নটের মান বসিয়ে যদি বসাই দেই তাহলে কি হবে বলো? 1 নম্বর সমীকরণে কি আছে? ইউ স্কোয়ার্ড সাইন স্কোয়ার্ড থিটা নট, তাই না? তাহলে লেখো ইউ স্কোয়ার্ড সাইন স্কোয়ার্ড থিটা নটের মান কত? 69.44 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু জি, জি এর মান একবারে বসাই দিই 9.8। ডান পাশে কত আসবে বলো? ডান পাশে আসছে হচ্ছে 100, তাই না? এখানে লিখে দাও 100। সো এখান থেকে হচ্ছে আমরা ইউ এর মানটা ক্যালকুলেট করব। তাহলে ইউ স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 19.6 ডিভাইডেড বাই 100, আর নিচে আসবে হচ্ছে সাইন স্কোয়ার্ড 69.44।
এখান থেকে জাস্ট ইউ এর মানটা ক্যালকুলেট করে নিয়ে আসো, ম্যাথ সলভড। তাহলে উপরে আছে কত 19.6 মাল্টিপ্লাইড বাই 100, নিচে আছে কত রে সাইন স্কোয়ার। আচ্ছা ওরে বাবা আচ্ছা প্রথমে সাইন এটা বের করি, দাঁড়াও। ওকে, তার উপর করব হচ্ছে স্কোয়ার, উপরে থাকবে কি 19.6 ইন্টু 100, নিচে আসবে হচ্ছে অ্যান্সার। তাহলে আসতেছে এত, এটাকে করা লাগবে হচ্ছে রুট। তাহলে ইউ এর মান কত আসে 47.28, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। ওকে, এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এইটা আমাদের প্রাসের আদিবেগ যেটা বের করতে বলছে। সো তোমাকে সর্বোচ্চ উচ্চতা দিয়ে দিছে, আনুভূমিক পাল্লা দিয়ে দিছে, সেখান থেকে আদিবেগ বের করতে বলছে। তাহলে তোমার কাজ হচ্ছে প্রথম দুইটা সমীকরণ লেখো, একটা দিয়ে আর একটাকে ভাগ করো, সেখান থেকে তুমি থিটার মান পেয়ে যাবা। দেন যে কোনো একটা সমীকরণে তুমি থিটার মানটা বসাই দাও, ওখান থেকে তুমি কি পেয়ে যাবা, ইউ এর মান বা আদিবেগের মান বা নিক্ষেপণ বেগের মান পেয়ে যাবা। ঠিক আছে, সহজ একদম, পারবো, গুড। গেল এইটা, পরেরটায় যাচ্ছি। ওকে, নেক্সট ম্যাথ আসো 4 নাম্বারটা, যে এগুলা হচ্ছে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ লেখো, এগুলা হচ্ছে এইচএসসি বা তোমাদের যে কলেজ পরীক্ষা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি প্রশ্ন করছে, একটা প্রাসকে আমরা 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি এবং নিক্ষেপণ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। প্রশ্ন করছে 1 সেকেন্ড পর প্রাসটার বেগ কত। ওকে, তাহলে চলেন এটা কেমনে সলভ করব, খুবই সহজ। প্রথমে আমরা ধরে নিলাম যে প্রাসটা ছিল এখানে এবং 1 সেকেন্ড পর প্রাসটা আসছে হচ্ছে এখানে। ওকে, তাহলে 1 সেকেন্ড পর প্রাসটা যখন এখানে আসবে তখন তার বেগের কয়টা উপাংশ আছে, দুইটা উপাংশই আছে। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, সেটার নাম দিলাম হচ্ছে vx, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে উলম্ব উপাংশ, সেটার নাম দিলাম হচ্ছে vy। তার মানে vx হচ্ছে 1 সেকেন্ড পর আনুভূমিক বরাবর প্রাসের শেষ বেগ, vy হচ্ছে 1 সেকেন্ড পর উলম্ব বরাবর প্রাসের শেষ বেগ, এবং এই দুটো মান আমাদের একটু বের করা লাগবে। তাহলে ভাইয়া আমি যখন আনুভূমিক বরাবর বেগ বের করব তখন আমি অ্যানালাইসিস করব কোন বরাবর, উলম্ব বরাবর না, আনুভূমিক বরাবর বেগ যখন বের করবা তখন তোমার অ্যানালাইসিস করতে হবে আনুভূমিক বরাবর। তুমি উলম্ব বরাবর বেগ যখন বের করবা তখন তোমার অ্যানালাইসিস করতে হবে উলম্ব বরাবর। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটু আনুভূমিক বরাবর করি। চলো, আনুভূমিক বরাবর তোমার কি কি জানা আছে ভাইয়া? আনুভূমিক বরাবর আমাদের জানা আছে হচ্ছে আদিবেগ। আনুভূমিক বরাবর আদিবেগ কত হয়? খুবই সহজ, ইউ এক্স ইজ ইকুয়ালস টু ইউ কস থিটা নট। ইউ মানে কি 40 এবং থিটা নট কত 60, মানে 40 কস 60। এটা হচ্ছে আনুভূমিক বরাবর আদিবেগ। ওকে, তাহলে আনুভূমিক বরাবর আদিবেগ কত? ইউ এক্স ইজ ইকুয়ালস টু 40 cos 60। ওকে, এখন এই আনুভূমিক বরাবর যে বেগটা সেটার মান কি আদৌ পরিবর্তন হয় না? আনুভূমিক বরাবর তো প্রাসের কোনো ত্বরণই নাই, তার মানে কি আনুভূমিক বরাবর প্রাসের বেগ সবসময় কনস্ট্যান্ট। তাহলে 1 সেকেন্ড পর আনুভূমিক বরাবর বেগ কত হবে? চেঞ্জ হবে না, 1 সেকেন্ড আগেও যা ছিল 1 সেকেন্ড পরও আনুভূমিক বরাবর বেগ তো তাই থাকবে। তার মানে এই vx এর মান কত হবে? শুরুতে যা ছিল তাই। ওকে, তাহলে 1 সেকেন্ড পর আমাদের আনুভূমিক বেগ কত? এইটাই হবে, চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। কেন চেঞ্জ হওয়ার সুযোগ নাই? কারণ আনুভূমিক বরাবর যে ভেলোসিটি সেটা তো কনস্ট্যান্ট, সেটা চেঞ্জই হয় না ভাই। cos 60 এর মান কত? হাফ, বসিয়ে দাও, তাহলে এখানে চলে আসবে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে 1 সেকেন্ড পর প্রাসটার আনুভূমিক বরাবর বেগ। এবার আমাদের দেখা লাগবে 1 সেকেন্ড পর প্রাসটার উলম্ব বরাবর বেগ কত হয়। সেটা কেমনে বের করব? উলম্ব বরাবর অ্যানালাইসিস চালিয়ে। চলো আমরা একটু উলম্ব বরাবর অ্যানালাইসিস চালাই। কোন বরাবর? উলম্ব বরাবর। ঠিক আছে, এখন উলম্ব বরাবর আমাদের কি জানা আছে? প্রথমত জানা আছে হচ্ছে উলম্ব বরাবর আদিবেগ, সেটা কত হবে? ইউ সাইন 60 বা ইউ সাইন থিটা নট। ওকে, তাহলে উলম্ব বরাবর বেগ কত বা আদিবেগ কত? ইউ সাইন থিটা নট, মানে হচ্ছে 40 সাইন 60। ঠিক আছে, তার মানে 20√3। ওকে, কোন দিকে? উলম্ব বরাবর আদিবেগটা হচ্ছে উপরের দিকে, তাহলে দাও উপরের দিকে দিছো। ভাইয়া উলম্ব বরাবর ত্বরণ কত?
উলম্ব বরাবর ত্বরণ হচ্ছে গ্র্যাভিটির সমান, এবং গ্র্যাভিটি কোন দিক কাজ করে? সব সময় উলম্ব বরাবর নিচের দিকে। ঠিক আছে, তুমি কত সেকেন্ড পর বেগ চাও? 1 সেকেন্ড পর। তার মানে সময় হচ্ছে 1 সেকেন্ড। ভাইয়া কোন দিকে? সময় কি ভেক্টর রাশি নাকি রে? সময় তো স্কেলার রাশি, স্কেলার রাশির কোনো ডিরেকশন নাই। ঠিক আছে, তাহলে দেখো উলম্ব বরাবর তুমি কি কি জানো? আদিবেগ জানো, ত্বরণ জানো, সময় জানো। তোমার দেখা লাগবে 1 সেকেন্ড পর বা 80 সেকেন্ড পরে উলম্ব বরাবর শেষ বেগ কত হয়। সেটা কেমনে বের করবা? ভাই গতিবিদ্যার বেসিক সূত্র v is equals to u plus at। তাহলে উলম্ব বরাবর যদি আমরা গতিবিদ্যার সূত্র অ্যাপ্লাই করি, চলে আসবে vy is equals to uy plus ay t। ঠিক আছে, সাইন কনভেনশন লাগবে, কারণ একটা ভেক্টর কাজ করতেছে উপরের দিকে আর একটা ভেক্টর কাজ করতেছে নিচের দিকে। তাহলে আমরা ধরলাম উপরের দিকটা হচ্ছে পজিটিভ এবং নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। ওকে, চলো এখন আমরা বের করব প্রথমত ইউওয়াই মান কত? 20√3। এটাকে আমরা প্লাস বসাবো না মাইনাস বসাবো? কোন দিকে কাজ করছে ইউওয়াই? উপরের দিকে। যেই ভেক্টরগুলো উপরের দিকে কাজ করতেছে বা পজিটিভ ডিরেকশনে কাজ করতেছে তাদের মান আমরা বসাবো প্লাস। তাহলে বসাও প্লাস 20√3। ঠিক আছে, প্লাস ত্বরণ ওয়াই অক্ষ বরাবর কত? গ্র্যাভিটি কোন দিক কাজ করতেছে? নিচের দিকে। তাহলে কি বসাবা? -9.8, কারণ নিচের দিককে তুমি ধরছো নেগেটিভ। ওকে, আর সময় কত? 1 সেকেন্ড। তার মানে 20√3 -9.8। যদি এটা ক্যালকুলেট করা হয়, চলো 20√3 মাইনাস হচ্ছে 9.8, কত আসে? 24.84। কত? 24.84 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে 1 সেকেন্ড পর আমাদের বস্তু যখন এখানে আসছে তার দুইটা বেগ আছে। একটা হচ্ছে vx এই বরাবর, সেটার মান কত? সেটার মান হচ্ছে 20। আর একটা আছে হচ্ছে vy, vy এই বরাবর, সেটার মান কত? সেইটার মান হচ্ছে 24.84। ওকে, তাইলে বলো তো এখন এই বস্তুর লব্ধি বেগ বা বেগ কত হবে? এইটা তো 1 সেকেন্ড পর বস্তুর আনুভূমিক বরাবর বেগ, এটা তো 1 সেকেন্ড পর বস্তুর উলম্ব বরাবর বেগ। যদি প্রশ্ন করে 1 সেকেন্ড পর বস্তুর বেগ কত, সেটা কি হবে? এই দুইজনের ভেক্টর যোগফল, তার মানে মাঝামাঝি কিছু একটা এরকম। ঠিক আছে, এইটা হবে 1 সেকেন্ড পর বস্তুর বেগ, এবং সেই বেগের মান কত হবে? বেগের মান হবে v is equals to √vx squared plus vy squared। দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে থাকলে লব্ধি কেমনে বের করে? √ একটা ভেক্টরের স্কোয়ার্ড প্লাস আর একটা ভেক্টরের স্কোয়ার্ড। ঠিক আছে, সহজ। এখন জাস্ট মান বসায় দাও। √20 স্কোয়ার্ড প্লাস হচ্ছে 24.84 স্কোয়ার। যদি ক্যালকুলেট করি এখান থেকে কত আসবে? 20 স্কোয়ার্ড প্লাস 24.84 স্কোয়ার্ড, এটা করা লাগবে √31.9। ওকে, এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 1 সেকেন্ড পর বেগের মান। যদি তোমাকে বেগের অ্যাঙ্গেল বের করতে বলা হয়, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সেই ক্ষেত্রে কি হবে? লেখো এখানে tan থিটা সমান, এখানে লিখলাম, হ্যাঁ, tan থিটা সমান লম্ব বাই ভূমি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, মানে হচ্ছে vy বাই vx। vy এর মান কত? 24.84, vx এর মান কত? 20। যদি ক্যালকুলেট করি 24.84 ডিভাইডেড বাই 20 কত আসে? 1.242। ঠিক আছে, এখান থেকে থিটার মান tan ইনভার্স করলেই হয়ে যাবে, তাইলেই চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, কত আসে? 51.16। ওকে, থিটার মান আসতেছে 51.16 ডিগ্রি। বুঝছো? একদম সহজ। তাহলে তোমার অ্যান্সারটা কিরকম হবে? অ্যান্সারটা হবে এরকম যে 1 সেকেন্ড পর আমাদের প্রাসের বেগ হবে 31.9 মিটার পার সেকেন্ড, এবং সেই বেগ কাজ করবে আনুভূমিকের সাথে 51.16 ডিগ্রি কোণে। ঠিক আছে, সো প্রত্যেকটা বার যখনই তোমাকে প্রাসের বেগ বের করতে বলবে এভাবেই তোমার আগাইতে হবে। আনুভূমিক বরাবর বেগ শুরুতেও যা থাকবে, যত সেকেন্ড পরেই তোমাকে বেগ বের করতে বলুক না কেন তত সেকেন্ড পর গিয়েও আনুভূমিক বরাবর বেগের মান সেমই থাকবে, চেঞ্জ হবে না। শুরুতেও যা, ওই সার্টেন টাইম পরেও আনুভূমিক বরাবর বেগ তাই থাকে। ওকে, উলম্ব বরাবর বেগটা হচ্ছে চেঞ্জ হয়, সেটা বের করে নেওয়া লাগবে এভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে।
খুবই সহজ। দেন তুমি আনুভূমিক বরাবর বেগ পেয়ে গেছো, উলম্ব বরাবর বেগ পেয়ে গেছো, দুইটা লব্ধি বের করলেই তুমি ওই পয়েন্টের রেজাল্টেন্ট ভেলোসিটি বা প্রাসের যে বেগ সেটা পেয়ে যাবা। শুধুমাত্র বেগের মান বের করলেই হবে না, বেগের অ্যাঙ্গেলটাও বের করে ফেলতে হবে। সো সেটা বের করার ফর্মুলাও খুব ইজি, ট্যান থিটার ফর্মুলা। ঠিক আছে, দেখেন সবাই বুঝছেন কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইচএসসি পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসে, অত সেকেন্ড পর বেগ কত, অত সেকেন্ড পর সরণ কত, খুবই কমন কোশ্চেন এগুলো এইচএসসি পরীক্ষার। দেখো পারবা কিনা, সহজ, ক্লিয়ার দাদা, ভেরি গুড ভাইয়া, সেরা। হ্যাঁ ভাই, হাফ ইয়ারলি শুরু হবে কালকে থেকে, বেস্ট অফ লাক ম্যান, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা, তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা এখনই শুরু হয়ে যাচ্ছে সবার না? আয় হায়, তোমরা কয়দিন আগে কলেজে উঠলা ভাই, তোমাদের পরীক্ষা এত তাড়াতাড়ি আসতেছে, আমার তো আরো ভয় লাগতেছে তোমাদের পরীক্ষা এত তাড়াতাড়ি আগে আসতেছে, বহুত ফাস্ট আগে আসতেছে তোমাদের পরীক্ষা ভাই। ও মাই গড। ভাইয়া শেষ করলাম কিছুক্ষণ আগে, এখন কি বই পড়বো নাকি প্র্যাকটিস শিট? কি শেষ করলা? বই যদি তোমার চ্যাপ্টার শেষ হয়ে যায় সেক্ষেত্রে তুমি ম্যাথ প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস শিট ফলো করতে পারো, সমস্যা নেই কোনো। যদিও গতিবিদ্যার যে ক্যাটাগরাইজ প্র্যাকটিস শিটটা সেটা এখন আমরা দেই নেই, সেটা শুক্রবারের মধ্যে তোমাদের হাতে চলে যাবে। ওকে, মানে যে পরশু দিনের মধ্যে। আর যদি বই ফলো করো সেক্ষেত্রে যে কোনো একটা বইয়ের অনুশীলনীর ম্যাথ করতে পারো। ওকে, দেখো সবাই কি বুঝছি নাকি এই পর্যন্ত এই ম্যাথে কারো কোনো কনফিউশন আছে? এগুলো কিন্তু এইচএসসি তে আসে, বারবার বলতেছে এই ম্যাথগুলো ক্লিয়ার করে ফেলা লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। আমি তাহলে সামনে আগাই, পরের ম্যাথে যাই, আসো। পরের ম্যাথে কনসেপ্ট আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমত 5-এর যে 1 নাম্বার ম্যাথটা আছে এটা হুবহু আগেরটার মতোই, এখানে মনে হয় না খুব বেশি কনফিউশন কারো থাকার কথা। সো এটা তোমরা একদম আগেরটার মতোই, জাস্ট লাইক দ্য লাস্ট ম্যাথ, একদম আগের ম্যাথের মতো। ওকে, সেটা তোমরা বাসায় কইরো, এটা আমি করাচ্ছি না, পারবা এটা, একদম আগের ম্যাথের মতো। ওকে, ট্রাই ইয়োর সেলফ অ্যাট হোম। চলো, ট্রাই ইয়োর সেলফ অ্যাট হোম। না চেষ্টা করলে কিন্তু আবার হবে না। ভাইয়া বলছে বাসায় চেষ্টা করব, কোনো একদিন করব, আজকে করব না, এভাবে আজকে করব না কোনো একদিন করব বলতে বলতে দেখবে এইচএসসি শেষ। ঠিক আছে, সেরকম করা যাবে না, যেদিন যেটা করতে বলতেছি ওই একটু বাসার মধ্যে সেটা করতে হবে। যখন তুমি নিজে পর্যাপ্ত প্র্যাকটিস করবে তখন দেখবে যে পড়াশোনা এমনি ভালো হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো এটা আর একটা ম্যাথ আছে সেটা আমরা একটু করি। ম্যাথটা হচ্ছে 2 সেকেন্ড পর প্রাসটার সরণ কত, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাথ। ওকে, তাহলে আমরা ধরি আমাদের প্রাস শুরুতে ছিল এখানে। ওকে, 2 সেকেন্ড পর প্রাসটা আসছে ধরো এখানে। তাহলে বলো তো 2 সেকেন্ডে প্রাসের সরণ কতটুকু? 2 সেকেন্ডে প্রাসের সরণ হচ্ছে এই যে এতটুকু। ঠিক আছে, এইটা হচ্ছে 2 সেকেন্ডে প্রাসের সরণ। ওকে, তার মানে আমার বের করা লাগবে হচ্ছে এইটা, এটা হচ্ছে সরণ। কিন্তু এই যে সরণটা, এর কিন্তু দুইটা উপাংশ আছে। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, দেখো তো আনুভূমিক বরাবর প্রাসটার সরণ কতটুকু, এতটুকু। ঠিক আছে, এটা হচ্ছে প্রাসটার আনুভূমিক বরাবর সরণ এস এক্স। উলম্ব বরাবর প্রাসটার সরণ কতটুকু? উলম্ব বরাবর প্রাসটার সরণ হচ্ছে এতটুকু, সেটাকে আমরা বলতে পারি প্রাসটার উলম্ব বরাবর সরণ এস ওয়াই। সো আমরা প্রথমে দেখব 2 সেকেন্ডে প্রাসটার আনুভূমিক বরাবর সরণ হয় কতটুকু, উলম্ব বরাবর সরণ হয় কতটুকু। এই দুইটা বের করতে পারলে টোটাল সরণ বের করা আসলে কোনো ব্যাপারই না। ঠিক আছে, চলেন লেটস সলভ দ্য ম্যাথ গাইস। প্রথমত আমরা আনুভূমিক বরাবর সরণ বের করতে চাই। আনুভূমিক বরাবর সরণ বের করার জন্য আমরা কি উলম্ব বরাবর অ্যানালাইসিস করব? না, আনুভূমিক বরাবর সরণ বের করার জন্য অ্যানালাইসিস করতে হবে আনুভূমিক বরাবরই। তাহলে চলেন আমরা যদি আনুভূমিক বরাবর একটু অ্যানালাইসিস করি, দেখি কি কি দেওয়া আছে। ঠিক আছে, আনুভূমিক বরাবর দেওয়া আছে কি কি, বলো আনুভূমিক বরাবর আদি বেগ কত বা বেগ কত আনুভূমিক বরাবর? সেটা হচ্ছে ইউ কস থিটা নট, তাই না? ইউ এর মান কত, কত বেগে নিক্ষেপ করছো? 20 মিটার পার সেকেন্ড। ভাইয়া থিটা নটের মান কত? আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করছো? 60 ডিগ্রি। তার মানে আনুভূমিক বরাবর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমার একটা কথা বলো, এই যে আনুভূমিক বরাবর বেগটা এটা কেমন বেগ রে? এটা হচ্ছে সমবেগ। কেমন বেগ? সমবেগ।
তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা কি? বেগ ইনটু সময়। তাহলে 2 সেকেন্ডে এই প্রাসটার আনুভূমিক সরণ তুমি কেমনে বের করবা? আনুভূমিক বরাবর বেগ মাল্টিপ্লাইড বাই সময়। সহজ ভাই। তাহলে 2 সেকেন্ডে প্রাসের সরণ হবে আনুভূমিক বরাবর বেগ ইনটু সময়, আর কিছুই না। কারণ এই বেগটা তো সমবেগ বা কনস্ট্যান্ট ভেলোসিটি। সরণ কেমনে বের করে? বেগ মাল্টিপ্লাইড বাই সময়। তাহলে বেগ হচ্ছে 10, সময় হচ্ছে 2 সেকেন্ড, তার মানে 2 সেকেন্ডে আনুভূমিক বরাবর প্রাসটার সরণ হচ্ছে 20 মিটার। তার মানে এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে 20 মিটার। ওকে, এবার দেখা লাগবে 2 সেকেন্ডে উলম্ব বরাবর প্রাসের সরণ কতটুকু। এটা বের করাও খুব সহজ। লেখো, এবার আমরা অ্যানালাইসিস চালাবো কোন বরাবর? উলম্ব বরাবর। কোন বরাবর অ্যানালাইসিস চালাবো? উলম্ব বরাবর। কি কি দেওয়া আছে উলম্ব বরাবর? দেখো, আমরা আদিবেগটা জানি উলম্ব বরাবর, সেটা কত হবে? ইউ সাইন থিটা নট, তাই না? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত রে? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ইউ ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ সাইন থিটা নট। ইউ এর মান কত কত ছিল? 20 নাকি 10? 20, আর থিটা ছিল হচ্ছে 60। তাহলে 20 সাইন 60 মানে হচ্ছে 10√3। কোন দিকে? উপরের দিকে। প্রথম উপরের দিকে নিক্ষেপ করছো না, সো আদিবেগ কোন দিকে হবে? উপরের দিকে হবে। ত্বরণ কত? ওয়াই অক্ষ বরাবর। গ্র্যাভিটির সমান কোন দিকে? নিচের দিকে। কত সময় পর সরণ বের করতে চাও? 2 সেকেন্ড পরে, তার মানে টাইম হচ্ছে 2 সেকেন্ড। বুঝছো? কি লাগবে? সরণ। প্রথম কথা, ভেক্টর যেগুলো আছে সবগুলোকে একই দিকে না, একটা ভেক্টর উপরে একটা নিচে। কি লাগবে তাইলে? সাইন কনভেনশন। ধরলাম দুঃখিত, উপরের দিকটা পজিটিভ এবং নিচের দিকটা কি? নেগেটিভ। ওকে, তাহলে এখন যদি আমি ওয়াই অক্ষ বরাবর গতিবিদ্যার ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখেন কি কি দেওয়া আছে। আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, লাগবে কি? সরণ। কোন ফর্মুলা? এস ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? 10√3। কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে কি ধরছো? প্লাস। তাহলে কি মান বসাবা? প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস। যেই ভেক্টরগুলো পজিটিভ ডিরেকশনে কাজ করবে তাদের মান বসাবো প্লাস, যেই ভেক্টরগুলো নেগেটিভ ডিরেকশনে কাজ করবে তাদের মান বসাবো মাইনাস। তাহলে আসেন প্লাস হাফ। ত্বরণ কত? গ্র্যাভিটির সমান কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে কি ধরছো? মাইনাস। তাহলে কি বসাবা? -9.8। টাইম হচ্ছে 2, তার উপর স্কোয়ার। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি ভাইয়া, 10√3 ইন্টু হচ্ছে 2, আর এখানে মাইনাস হবে হচ্ছে 4.9 ইন্টু হচ্ছে 4, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আসে কত? 15.04। ওকে, এত। তার মানে ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর প্রাসটার সরণ কত? 15.04 মিটার। দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ তো। তাহলে সরণ কেমনে বের করবা? টোটাল সরণ। এটা কি অতিভুজ? অতিভুজ কেমনে বের করে? রুট ওভার ভূমি স্কোয়ার্ড প্লাস লম্ব স্কোয়ার্ড। ঠিক আছে। হাতের লেখার যে অবস্থা, বুঝছিস, কবে যেন আমি মানে বহিষ্কার হয়ে যাবো এই হাতের লেখার জন্য। যাই হোক, এস এক্স এর মান কত? 20। এস ওয়াই এর মান কত? 15.04। তাহলে বসাও রুট ওভার 20 স্কোয়ার প্লাস 15.04 স্কোয়ার। এখান থেকে আমাদের টোটাল সরণটা বের হয়ে যাবে। তাহলে 20 স্কোয়ার প্লাস 15.04 স্কোয়ার, তার উপর হবে রুট। কত আসে? 25.02 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের সরণের মান। আর সরণের অ্যাঙ্গেল যদি বের করতে চাও সেটাও খুব সহজ, ট্যান থিটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। লেখো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি মানে এস ওয়াই বাই এস এক্স। এখান থেকে যদি থিটার মান বের করি তাহলে ট্যান ইনভার্স এস ওয়াই এর মান কত? 15.04, আর এস এক্স এর মান কত রে? 20, তাই না? তাহলে বসা 15.04 ডিভাইডেড বাই 20। ওকে, 15.04 ডিভাইডেড বাই 20, শিফট দিয়ে ট্যান 40 না কত? 36.94, দুঃখিত, 36.94 ডিগ্রি। ঠিক আছে, সহজ, পারবো। সো এইভাবে হচ্ছে সরণ বের করা লাগে। প্রথমে আনুভূমিক বরাবর সরণটা বের করে ফেলবা, যেটা বের করা আসলে কোনো ব্যাপারই না। আনুভূমিক বরাবর বেগের মান তো সবসময় সেম, সেটাকে সময় দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। দেন হচ্ছে উলম্ব বরাবর সরণটা বের করে ফেলবা গতিবিদ্যার ফর্মুলা অ্যাপ্লাই করে। দেন আনুভূমিক বরাবর সরণ তুমি জানো
এই হচ্ছে এইটা Sx, উলম্ব বরাবর সরণ তুমি জানো, টোটাল সরণ কি হবে বলো তো? লম্ব জানো তুমি, ভূমি জানো তুমি, বের করা লাগবে কি অতিভুজ। কেমনে বের করবা? s is equals to root over sx squared plus sy squared, এবং সরণ তো একটা ভেক্টর রাশি, এর জন্য হচ্ছে অ্যাঙ্গেলটাও বের করা লাগে, সেটা বের করাও কোনো ব্যাপার না, নর্মাল ত্রিকোণমিতির ফর্মুলা। ঠিক আছে, দেখেন তো সরণ বের করতে বললে পারবেন কিনা, এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি এক্সাম। যদি বের করতে দেয় সরণ, পারবা কিনা দেখো। তুমি যখন টাইপ 1-এর সরণ বের করতে পারবা, টাইপ 1-এ বেগ বের করতে পারবা, টাইপ 2, 3, 4 এগুলোর সরণ বেগ বের করা কোনো ব্যাপারই না। তোমার নিয়ম শেখা লাগবে একবার, জাস্ট কেস ওয়াইজ নিয়মগুলা তোমার বারবার অ্যাপ্লাই করা লাগবে, বাট প্রত্যেকটা বার একই নিয়মই তোমার বারবার অ্যাপ্লাই করা লাগবে। তো একবার বুঝে গেলে পরে আর কোনো প্যারা নাই। ঠিক আছে, দেখো তো বুঝছো কিনা গাইস, ক্লিয়ার দাদা? হ্যাঁ হ্যাঁ, এই যে ছুটি 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 দিব, ছুটি দিব, ছুটি ছুটি দিব। তোমরা ম্যাথ করাইতে দিলা না আমাকে, তাহলে যেগুলো হোমওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। হ্যাঁ, তারপরটা কি দিব? হ্যাঁ, এটা যদিও সহজ, এটা পারবা, এটা এটা আসলে পারবা, এটা তো আগেরটার মতো, যাই হোক ওটা পরের দিন করাবো নি। এই দুইটা হচ্ছে হোমওয়ার্কটা, ঠিক আছে, এই দুইটা, ওকে। এইটা হচ্ছে হোমওয়ার্ক, ওকে। একটা, সেটা কি? ওই একই প্রাস দিছে, দিয়ে তোমাকে প্রশ্ন করছে যে প্রাসটা কতক্ষণ পর ভূমি থেকে 25 মিটার উপর উঠবে, মানে কখন ওর উলম্ব বরাবর সরণের মান হবে 25 মিটার। ঠিক আছে, এটা একটু সলভ করে দেখো, খেয়াল করো, এখানে টি এর দুইটা মান আসবে। ঠিক আছে, কইরো, যাই তোমরা এটা কইরো। এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, আর একটা কোয়েশ্চেন হচ্ছে প্রাসটা কত বেগে ভূমিতে আঘাত করবে, তার মানে প্রাসটা তো একটা সময় ভূমিতে এসে আঘাত করবে, তাই না? যখন সে ভূমিতে আঘাত করবে তখন তার বেগটা কত হবে এবং কত অ্যাঙ্গেলে গিয়ে হিট করবে, এইটাও হচ্ছে হোমওয়ার্ক। তাহলে এই দুইটা হোমওয়ার্ক রইল, এই দুটো হচ্ছে আমি পরের দিন শুরুতে করাই দিবনি। আর 1 নাম্বার যেটা ছিল ওইটা আসলে আমার মনে হয় না আর করাই দেওয়া লাগবে, তোমরা এমনিই পারবা, তাই না? এই যে এইটা বলো তো, এটা তো বাসায় মনে হয় এমনিই পারবো, একদম আগের ম্যাথটার মতোই, 4 নাম্বারটার মতোই। ঠিক আছে, দেখেন সবাই বুঝছেন কিনা? বুঝলে আমাদের আজকের মতো ছুটি। আমরা নেক্সট ডেতে টাইপ 1-এর প্রাসের আরও কিছু ম্যাথ করব, দেন টাইপ 2 শুরু করে দিব, যে হরাইজেন্টালি যদি প্রাস নিক্ষেপ করা হয় বা আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস, ঠিক আছে, সেটা পড়া শুরু করে দিব। সবাই বুঝছি? ক্লিয়ার? সেরা পোলাপান, কিপ ইট আপ। ইয়েস, সেরা পোলাপান, কিপ ইট আপ। সবার হইছে? তাহলে আজকের মতো আমরা এখানে ছুটি দিয়ে দেই। আর গাইস, তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন ছিল সেকেন্ড পেপার ব্যাচ নিয়ে, অবশেষে বলে দেই তোমাদের সেকেন্ড পেপার ব্যাচ রবিবার আসতেছে। ঠিক আছে, রবিবার থেকে তোমাদের সেকেন্ড ক্লাস শুরু হচ্ছে না, মানে রবিবার আমরা লঞ্চ করতেছি সেকেন্ড পেপার ব্যাচ, আর আমরা ক্লাস শুরু করব হচ্ছে তারপরে রবিবার থেকে, মানে 7 দিন পর থেকে আর কি ক্লাস শুরু হবে। ওকে, সো রবিবার পাবলিকলি চলে আসবে, এতদিন আপনাদের ব্যাচের ভিতরে ছিল, পাবলিকলি লঞ্চ করা হয়নি, বাট রবিবার থেকে পাবলিকলি লঞ্চ হয়ে যাবে আমাদের এইচএসসি 26-এর সেকেন্ড পেপার ফিজিক্স কমপ্লিট ব্যাচ। কোর্স ফি আই গেস সেমই থাকবে, খুব বেশি চেঞ্জ করবো না হয়তো বা কোর্স ফি এইবারই, আসলে যাই হোক বাদ দাও। সো কোর্স ফি সেমই থাকতেছে, তোমাদের ফার্স্ট পেপারও যা সেকেন্ড পেপারও তাই। সো যাদের যাদের যুক্ত হওয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখতেছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন বাচ্চারা, যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো একটু অবশ্যই বাসায় করবা, যা যা পড়াইলাম বেসিক যে আলোচনাগুলো ছিল সেগুলো অবশ্যই তোমার পড়তে হবে, এগুলো না পড়লে কিন্তু সামনে পারবা না। আবারও বলতেছি, এবার যদি ভালো মতো না পড়ো, সামনে যে ম্যাথগুলো আসতেছে, আমি যেমন আজকে আরও কিছু ম্যাথ নিয়ে আসছিলাম, শেষ তো করাইতে পারলাম না, প্রথম দিকে থিওরি পড়াইতে একটু টাইম লেগে গেল বেশি, এই যে সব, সরি বেশিও ছিল না, এই পর্যন্তই ছিল, যে 2টা ম্যাথ বাকি ছিল। সো এই ম্যাথগুলো করার জন্য কিন্তু তোমার আগের দিনের, মানে আজকের যে পড়ার কনসেপ্টগুলো এগুলো লাগবেই। ঠিক আছে, সো অবশ্যই একটু ভালো মতো পড়া এসো, যা যা পড়াইছে আজকে, তাইলে দেখবা যে আমাদের সামনের পড়াটা খুব স্মুথ হয়ে যাবে। সো শনিবার রাত 9:30টার সময় আবারও ক্লাসে দেখা হচ্ছে, কালকে এক্সাম আছে, আর তোমাদের হচ্ছে শুক্রবার দিন উইকলি এক্সাম আছে, আর আমি হোপফুলি শুক্রবার তোমাদের সাথে জুম সেশনে বসবো। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। টেক কেয়ার বাচ্চারা, পড়াশোনা কইরো, যারা এখনো সেকেন্ড পেপার ব্যাচে যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও, বন্ধু বান্ধবকেও ফার্স্ট পেপার ব্যাচ বা সেকেন্ড পেপার ব্যাচে যুক্ত হলে জানাই দিও, তোমাদের ইচ্ছা। গুড নাইট, শুভরাত্রি গাইস, টাটা। পড়াশোনা না করলে কিন্তু বাড়ির ভিতরে যে বকা দিয়ে আসবে, আঙ্কেল আন্টিকে জানাই দিব, টাটা।